সাউন্ড ক্লিয়ার কিনা জাস্ট এই জিনিসটা একটু করে বলেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এই জিনিসটা বলেন একটু, যে সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা। সাউন্ড আচ্ছা, কোনো ধরনের মানে নয়েজ তো নাই, ঠিক আছে। যদি নয়েজ না থাকে তাহলে আমি শুরু করে দিব। তাহলে যেহেতু নয়েজ নাই বা যেহেতু আমাদের কোনো সমস্যা নেই, সেহেতু আমরা কিন্তু কি করে দিব, আমরা শুরু করে দিব। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা গতদিন আসলে করছিলাম, কিন্তু গতদিন আমরা একটা কোয়েশ্চেন আসলে করি নাই, মানে কোয়েশ্চেনটা হচ্ছে আসলে আমি বের করি নাই কোয়েশ্চেনটা, কিন্তু আজকে যেহেতু কোয়েশ্চেনগুলো চিন্তা করলাম যে আজকে পড়ানোর পরে কোয়েশ্চেনগুলো আপনাদের, অর্থাৎ বিগত বছরের কোয়েশ্চেনগুলো আমি কিছুটা বলে দিব যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন। আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে, আপনারা যদি দেখে থাকেন আমি অবশ্য লিখে রাখছি 37তমতে 37, 38 এবং হচ্ছে 36, 37 এবং হচ্ছে 38তমতে এই আজকের ক্লাসের থেকে কিন্তু কোয়েশ্চেন হয়েছে। এবং আমি যদি বলি 38তমতে কোয়েশ্চেন হয়েছে দুইটা, 37তমতে কোয়েশ্চেন হয়েছে একটা, আর 36-এ কোয়েশ্চেন হয়েছে আপনার একটা, ঠিক আছে। না, 36তমতে কোয়েশ্চেন হয়েছে দুইটা। আর 40তমতে যে কোয়েশ্চেনটা ছিল, আমি কোয়েশ্চেনটা একটু করে বলি। গতদিন বলছিলাম যে যদি দেয় তাহলে আপনারা কি করবেন, ছিল এরকম 52, এপাশে ছিল 16, এবং বলছে হচ্ছে কি করতে, আপনাকে বাইনারি বের করতে। তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারি বের করার নিয়ম কি, এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি বের করার নিয়মটা যদি আপনারা যদি যারা জানতেন না, তারা যদি জানতেন, যারা কিসে 40তম পরীক্ষা দিয়েছেন, তারা খুব সহজে বের করতে পারবেন। আমরা কিভাবে বের করছিলাম, আমরা বের করছিলাম এইভাবে, ঠিক কিনা। তাহলে কয় বিট করে, 4 বিট করে। তাহলে আমরা কি করছিলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি বের করার সিস্টেম হচ্ছে কি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি বের করার সিস্টেম হচ্ছে 4 বিট করে কাউন্ট করতে হয়। তাহলে 5 এর বাইনারি কত, 101, তাহলে এখানে 0 বসাবো, এখানে 10, এখানে 4টা 0 বসাবো, তাহলে হচ্ছে কত 1010010, ঠিক আছে। এভাবে ছিল। জাস্ট আমি গত ক্লাসের আমি কোয়েশ্চেনটাতে যাচ্ছি না, আমাদের আজকের ক্লাসের কোয়েশ্চেনটাতে আমরা থাকি। আমি যদি অপশন লিখে নেই, আজকের ক্লাসের যে কোয়েশ্চেন আমরা যে জিনিসগুলো করব সেগুলো হচ্ছে আপনাদের, অর্থাৎ আমরা বুলিয়ান অলজেব্রা করব, প্লাস হচ্ছে আমাদের লজিক গেট, কিছু বেসিক লজিক গেট করব। লজিক গেটে কিন্তু খুব একটা ডিটেলস কিন্তু আপনাদের লাগবে না, অর্থাৎ আপনাদের কিন্তু এমন দিবে না যে আপনাকে বড় একটা সমীকরণ দিবে, সমীকরণ দিয়ে বলবে এটা মান নির্ণয় করুন, এটা আপনাদেরকে কিন্তু দিবে না, ঠিক আছে। যেহেতু ওই জিনিসটা দিবে না, সো আমি এই জিনিসটাতে যাবো না, আমি জাস্ট বেসিক, অর্থাৎ বেসিক লজিক গেটগুলো পড়াবো। এখন লজিক গেট পড়ানোর আগে আমরা আরেকটা ছোট্ট একটা টার্ম পড়ে আসি, কারণ গত বছর যেহেতু কোয়েশ্চেনটা যেহেতু একটু মানে সিস্টেমের বাইরে চলে গেছে, বা হচ্ছে যেহেতু একটু ডিপলি কোয়েশ্চেনটা করার ট্রাই করতেছে, সো আপনাদের এখন যদি আজকে যদি কোয়েশ্চেনটা এভাবে দেয়, আমি কোন একটা জায়গায় জানি কোয়েশ্চেনটা পাইছিলাম, ধরেন আমি এভাবে একটা কোয়েশ্চেন লিখলাম, ঠিক আছে। এখন কোয়েশ্চেন দিয়ে বলল যে এর একের পরিপূরক কত হবে, এরকম একটা কোয়েশ্চেন আমি কত জানি দেখছিলাম, ঠিক মনে নাই, বিসিএস কোয়েশ্চেন যদি বা পাই নাই, একের পরিপূরক কত। তাহলে এই কোয়েশ্চেনটা যদি আপনাকে যদি প্রশ্নে যদি দেয়, আমি জাস্ট আজকের ক্লাসের বাইরে কিছু ক্লাস, মানে জাস্ট শুরুতে মানে 5 মিনিটের মধ্যে একটু বুঝিয়ে দিই। যদি কোয়েশ্চেন আসে যে আপনার এই বাইনারি সংখ্যাটার একের পরিপূরক কত, ঠিক আছে। তাহলে বাইনারি সংখ্যাটার একের পরিপূরক যদি বের করতে চান, তাহলে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে একের পরিপূরক কি সেটা দেখতে হবে। তাহলে আমরা যদি বলি একের পরিপূরক কি, তাহলে পরিপূরক জিনিসটা হচ্ছে কি একটা আর একটা বিপরীত। তাহলে পরিপূরক মানে হচ্ছে কি একটা একটার সাথে বিপরীত হবে। তাহলে দেখেন পরিপূরক বলতে হচ্ছে 0 এবং হচ্ছে 1, তাহলে 0 এবং 1 এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে 1 এর পরিপূরক হবে। এখন কিভাবে হবে দেখেন, যদি কোনো জায়গায় যদি 0 থাকে, একের পরিপূরক মানে হচ্ছে কোনো জায়গায় 0 থাকলে সেটাকে আমরা কি করে ফেলবো, 1 করব, যদি 1 থাকে সেটাকে আমরা 0 করব। তাহলে এই সিম্পল একটা জিনিস যদি আপনাদের পরীক্ষায় আসে,
অনেকে যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক না জানলে তারা কিন্তু আনসারটা কিন্তু করতে পারে না। তাহলে আনসারটা কি হবে, এই অর্থাৎ এই বাইনারি সংখ্যার একের পরিপূরক যদি করতে চান তাহলে একের পরিপূরকের সিস্টেম কি, 0 কে 1 করবেন, 1 কে 0 করবেন, আর কিছুই না। তাহলে আমরা যে এই সংখ্যাটা যদি করি, দেখেন কত সহজ জিনিসটা, কিন্তু যারা জানেন না তারা কিন্তু তাদের জন্য জিনিসটা কঠিন হয়ে যায়। তাহলে কি ছিল, একের পরিপূরক করতে বলছে, একের পরিপূরক মানে কি, 0 কে 1 করবো, 1 কে 0 করবো, তাহলে 1 আছে 0 করে দিব, 0 কে 1, 0 0 1 0 0। তাহলে এই সংখ্যাটাই হচ্ছে এখন কি, এই সংখ্যার একের পরিপূরক। জাস্ট কাজ শেষ। এখানে আপনার যত ধরনের কোয়েশ্চেন দিবে দিক, এখন আপনাকে যত বড় কোয়েশ্চেন দিক, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আপনাকে যদি কোয়েশ্চেনটা যেভাবে না দিচ্ছে, আপনি যদি এভাবে বলতো, ধরেন 1 1 0 1 1 1 0 1 1 1 1 0 0 0, জাস্ট আপনাকে এই কোয়েশ্চেনটা বলছে। এখন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু এই কোয়েশ্চেনটা একের পরিপূরক করতে বলছে, সো কি করব, 1 কে 0 করব। তাহলে আমরা যেহেতু এখানে 1 আছে, 1 কে কি করব, 0 করব, 1 আছে 0 করব, 0 আছে কি করব, 1 করব। তাহলে এখানে তিনটা 1 আছে, সো আমরা তিনটা 0 করব। তারপর 1 আছে, 0 আছে, 1 করব। এখানে কয়টা, চারটা 1 আছে, তাহলে কয়টা করব, চারটা 0 করব। তিনটা 1 আছে, তিনটা 1 লিখে দিব, ঠিক আছে? তাহলে জাস্ট এটা এখন কি হয়ে গেল, একের, অর্থাৎ এই সংখ্যাটা একের পরিপূরক হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে একের পরিপূরক মানে হচ্ছে কি, আমার 0 থাকলে 1 করব, 1 থাকলে 0 করে দিব। ক্লিয়ার? তাহলে একের পরিপূরক নেওয়ার কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে একের পরিপূরকের সাথে আপনাদের আরেকটা পরিপূরক আসে, সেটা হচ্ছে 2 এর পরিপূরক। জাস্ট বলি দিই, আসে নাই কখনো, তারপরেও যদি ব্যাংকে ট্যাঙ্কে যদি কোনো কারণে যদি পরীক্ষায় চলে আসে, তাহলে আপনারা যাতে পারেন। তাহলে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরকের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, 2 এর পরিপূরকের সূত্রটা হচ্ছে একের পরিপূরক, একের পরিপূরক প্লাস 1। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে 2 এর পরিপূরকের সূত্র হচ্ছে কি, 2 এর পরিপূরকের সূত্র হচ্ছে একের পরিপূরক প্লাস 1। তার মানে 2 এর পরিপূরক যদি কোনো সংখ্যাকে আমরা যদি 2 এর পরিপূরক করতে যাই, তাহলে কি করতে হবে, কোনো সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হলে আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ওই সংখ্যাটাকে প্রথমে একের পরিপূরক করব, দেন সেটার সাথে আমরা 1 যোগ করব। ক্লিয়ার? এখন যদি আমরা যদি বলি, তাহলে 2 এর পরিপূরকের সূত্রটা মাথায় রাখবেন। তাহলে এখন আমরা যদি আপনাকে যদি কোশ্চেনটা যদি এভাবে করে, ধরেন 1 1 0 1 1 1, কোশ্চেনটা আমি লিখি জাস্ট এই সংখ্যাটি, তাহলে এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক কত হবে, বা দিতে পারেন নিচের কোনটি এই সংখ্যাটি 2 এর পরিপূরক। কোশ্চেন বিভিন্নভাবে হতে পারে, কোশ্চেন বিভিন্নভাবে, কিন্তু উত্তর একটাই হবে। ঠিক আছে? তাহলে দেখেন এখানে যদি বলি, তাহলে হচ্ছে কি, এই সংখ্যাটা এখন 2 এর পরিপূরক বের করতে বলছে, তাহলে আমরা কি করতে, সূত্র কি, 2 এর পরিপূরক বের করার নিয়ম হচ্ছে একের পরিপূরক প্লাস 1। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটার প্রথমে কি করব, 1 1 0 1 1 1, এই সংখ্যাটা কি করব, প্রথমে একের পরিপূরক করব। তাহলে একের পরিপূরকের নিয়ম কি, 1 কে 0, 0 কে 1 করব। তাহলে 1 আছে 0 করব, 0 আছে 1 করব, তিনটা 0 বসালাম। তাহলে আমরা কি করছি, এখন করছি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন করছি কি, ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করার কাজটা আমরা এখানে করে দিই। তাহলে 0 + 1 = 1, আর কিছু নাই, হাতে হাতে কিছু থাকবে না, সো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে কি হবে, তাহলে এই সংখ্যাটা 2 এর পরিপূরক হবে এটা। ক্লিয়ার? মানে বুঝতে পারছেন কিনা যে একের 2 এর পরিপূরক কিভাবে বের করবেন? ঠিক আছে? ধরেন আমি আপনাদের এটা একটু ক্লাসটা একটু অ্যানাউন্সমেন্টে দিয়ে দিই, কারণ অনেকেই খুঁজে পায় না পরে। লাইভ ক্লাস তো নোটিফিকেশন যাওয়ার কথা। হ্যাঁ, হয়েছে, আমাদের আর দরকার নেই। তাহলে বুঝতে পারছেন কিনা, মানে আপনারা বুঝছেন কিনা যে মানে 2 এর পরিপূরক কিভাবে করবেন। তাহলে 2 এর পরিপূরক করার সিস্টেম কি, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা কি করবে, সেটা কি করতে হবে, সেটার সংখ্যাটা মানে সেটার সংখ্যাটা একের পরিপূরক করবেন, প্লাস সেটার সাথে 1 যোগ করবেন। ক্লিয়ার? এখন আপনাকে কোশ্চেনটা এত সহজ দিল না, 2 এর পরিপূরক করতে বলছে। এখন আমি আপনাকে শেখালাম বাইনারি, দেখুন আপনাকে বলছে 78 এর 2 এর পরিপূরক কত হবে, বলছে 78 এর 2 এর পরিপূরক কত হবে। এখন আপনাকে আমি শিখালাম হচ্ছে বাইনারি দিয়ে। এখন যখন 78 সংখ্যাটা দিয়ে দিবে, তখন আপনি প্রথমত মাথায় আসবে 78 কিভাবে 2 এর পরিপূরক করব। এখন আপনারা হ্যাঁ বুঝতে পারেন 2 এর পরিপূরক সূত্র কি, একের পরিপূরক প্লাস হচ্ছে কি 1। তাহলে এখানে 78 আছে, 1 তো নাই, আমি তো একের পরিপূরক করব কিভাবে এখানে,
তখন আপনাদেরকে যেটা করতে হবে এই দশমিক সংখ্যাটাকে কি করে নিয়ে আসতে হবে, বাইনারিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা গত ক্লাসে যে রূপান্তরটা ছিলাম, রূপান্তরটা দেখেন কোন জায়গায় কাজে আসে, রূপান্তরটা এখানে আসবে। এখন যেহেতু 78 সংখ্যাটা দশমিক আছে, দশমিক থেকে আমাকে কিছু নিতে হবে বাইনারি, কারণ পরিপ্রয়োগ করতে আমাকে অবশ্যই বাইনারি লাগবে। তাহলে যেহেতু আমার বাইনারি করতে হবে, তো 78 এর বাইনারি কিভাবে বের করি, আমরা গত ক্লাসে দেখছিলাম 1 2 4 8, তারপর কত 16, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 64। আমাদের আর দরকার, কারণ এরপর 128 হয়ে যাবে। তাহলে 78 হতে গেলে আমার কত লাগবে, 64 অবশ্যই লাগবে। তাহলে 64 যদি 78 থেকে যদি 64 যায়, তাহলে আমাদের কত থাকে 4, এদিকে 14 থাকবে বাকি। তাহলে 14 মানে হচ্ছে 32 এর চেয়ে ছোট, তাহলে কি হবে 0 হবে। তাহলে 14 বা 16 চেয়ে ছোট, তাহলে 0 হবে। কিন্তু 14 হতে গেলে আমার কত লাগবে, 8 লাগবে। তাহলে 14 থেকে যদি 8 বাদ দিই, তাহলে কত হয় 6 মেবি, ঠিক আছে। তাহলে 2 বাদ গেলে তাহলে 10 14, হ্যাঁ 6। তাহলে 6 তো আমার এখানে ডাইরেক্ট নাই, আছে কত 4 আছে। তাহলে 6 এর নিচে হচ্ছে 4 আসবে, 2 আসবে, এখানে 0 আসবে। তাহলে এই পুরো সংখ্যাটা হচ্ছে কি আপনার 78 এর পরিপূরক, মানে 78 এর পরিপূরক বলছে 78 এর বাইনারি। তাহলে এখন আমরা পেয়ে গেলাম বাইনারি। এখন যেহেতু আমরা বাইনারি সংখ্যাটা বাইনারি পেয়ে গেছি, ঠিক আছে, এখন আমরা খুব দ্রুত করতে হবে। তাহলে যেহেতু সংখ্যাটা বাইনারি আমরা পেয়ে গেছি এখানে, তাহলে সংখ্যাটা আমরা কি করব, এখন 0 করব। তাহলে একের পরিপূরক করব, একের পরিপূরক করলে কত হবে, 0 হবে। 1 1 0 0 0 1 প্লাস এখানে 1 করে দিব, তখন এটার আমার কোনো কাজ নাই আর। তাহলে আমরা কি করবো, জাস্ট এই সংখ্যাটা এখন তাহলে 1 1 সমান কত, 1 1 সমান 0, হাতে আছে 1, মানে এগুলো একটু করে শেখাবো। 1 1 সমান 0, হাতে আছে 1। তাহলে এখানে যেহেতু 0 প্লাস 1 সমান 1 আসবে, 0 0 1 1 0। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে 78 এর 2 এর পরিপূরক, ঠিক আছে। 78 এর 2 এর পরিপূরক। এখন প্রশ্ন হতে পারে, আপনি 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 প্রশ্ন করতে পারেন 2 এর পরিপূরক আমরা আসলে করব কেন, ঠিক আছে। 2 এর পরিপূরক আসলে আমরা করব কেন, আসলে 2 এর পরিপূরক আমরা এই জন্য করব যাতে সংখ্যাটা আমরা কি করতে পারি, আচ্ছা সংখ্যাটার কথা বাদ দিয়ে আমরা 78 লিখলাম, ভালো কথা আমরা 78 লিখছি, 78 এর বাইনারি আমরা বের করছি, ঠিক আছে। এখন আপনাকে পরীক্ষায় যদি কোনো কারণে যদি বলে যে -78 এর বাইনারি কত, -78 এর বাইনারি কত, এখন আপনারা তো মানে 78 এর বাইনারি জানেন, কিন্তু -78 এর বাইনারি কত। এখন অনেকে করবে কি জানেন, আমি জাস্ট লিখলাম 1 0 1 1 1 0 1 লিখলাম, এটার সাথে আমি জাস্ট এটা 78 জাস্ট আমি ধরে নিলাম, ঠিক আছে। এখন অনেকে করবে এটার সাথে মাইনাস বসাই দিবে, কারণ অপশনে মাইনাস দিয়ে একটা অপশন থাকবে, কিন্তু আর মাইনাস দিয়ে অপশন থাকে তার মানে হচ্ছে +78 যদি এটা হয়, -78 সমান তাহলে মাইনাস একটা বসাই দিব। কিন্তু মাথায় রাখেন আইসিটিতে বা কম্পিউটারের ক্ষেত্রে মাইনাসের কোনো সুযোগ নাই, ঠিক আছে। কম্পিউটার কখনো কিন্তু বিয়োগ করে না, কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে, ঠিক আছে। এটা ইন্টার একটা সৃজনশীল আসে, কম্পিউটার যোগের মধ্য দিয়ে বিয়োগ করে ব্যাখ্যা করো, ঠিক আছে। বুঝতে পারছেন। তাহলে এখন দেখি আমরা তাহলে মাইনাস সাইন বসানো যাবে। তাহলে এই যে 78 আমরা পাইছিলাম, 2 এর পরিপূরক করা মানে হচ্ছে, অর্থাৎ যখনই 2 এর পরিপূরক করব মনে রাখবেন সেই সংখ্যাটা হচ্ছে তখন কি হয়ে যাবে, অর্থাৎ সংখ্যাটা ঋণাত্মক সংখ্যা করার জন্য আমরা পরিপূরক 2 এর পরিপূরকটা করব, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা করার জন্য আমরা পরিপূরকটা সাধারণত ব্যবহার করি। পরিপূরক কি বলছিলাম, বিপরীত। তাহলে আমরা যদি প্লাস বের করি, প্লাসের বিপরীত কি মাইনাস না, তাহলে প্লাসের সাইন দেওয়া থাকলে সেটাকে 1 এর পরিপূরক করে না 2 এর পরিপূরক করি, সেটা আসলে আমরা ঋণাত্মক মানে বের করতেছি। এটা একটু ডিপলি পড়া, ঠিক আছে। তো আমি এদিকে যাচ্ছি না, জাস্ট এই জিনিসটা বলে রাখি যে 2 এর পরিপূরক করা মানে হচ্ছে ঋণাত্মক বের করা, কারণ ঋণাত্মক বের করার 3টা সূত্র আছে, মানে 3টা নিয়ম। অর্থাৎ কোনো একটা সংখ্যা ঋণাত্মক মান বের করার 3টা উপায় আছে। 3টা উপায়ের মধ্যে একটা হচ্ছে প্রকৃত মান গঠন, 2 নম্বর হচ্ছে 1 এর পরিপূরক, 2 নম্বর হচ্ছে 2 এর পরিপূরক। আমরা 1 এর পরিপূরক দেখছি, 2 এর পরিপূরক দেখছি, ঠিক আছে। হচ্ছে ঋণাত্মক মান গঠন করার জন্য। আরো একটা কথা বলে রাখি, পরিপূরক সাধারণত, কারণ এটা আমাদের পরীক্ষায় আসে নাই, তারপরও পরিপূরক সাধারণত কত বিট হয়, 8 বিটে করতে হয়। আমরা পরিপূরক সাধারণত 8 বিটে কাউন্ট করতে হয় সাধারণত, ঠিক আছে। এখন আসে আমাদের মেইন আজকে যে টপিক, সেটা হচ্ছে প্রথমত যেটা করব সেটা হচ্ছে বাইনারি গণিত। কারণ যদি কোয়েশ্চেনে দেখি, হ্যাঁ 36তমতে একটা কোয়েশ্চেন দিছে, 36তমতে একটা কোয়েশ্চেন দিছে, ঠিক আছে। আমি প্রথমে পরিপূরকটা একটু করে বলে দিলাম, যদি প্রশ্ন আসে, যদি পরীক্ষায় আসে আপনারা যাতে আনসার করতে পারেন। তাহলে 36তমতে একটা কোয়েশ্চেন দিছে, সেটা হচ্ছে এরকম, আমি কোয়েশ্চেনটা এখানে লিখি 1011 1011 প্লাস 0101, অর্থাৎ এই সংখ্যাটা যোগ করলে কত হবে, এই ধরনের একটা কোয়েশ্চেন দিচ্ছে 36তমতে, ঠিক আছে। তাহলে 36তমতে এই ধরনের একটা কোয়েশ্চেন দিচ্ছে। তাহলে এই যে কাজটা, এটা দেখেন এটা আসলে যোগের কাজ, অর্থাৎ দুইটা বাইনারি সংখ্যা কি করতে বলছে, যোগ করতে বলছে, ঠিক আছে। কিন্তু আপনারা যদি সিলেবাসে যদি দেখেন, সিলেবাসে কিন্তু আপনারা কিন্তু এই বাইনারি গণিত নামে কোনো টপিক কিন্তু আপনারা কিন্তু পাবেন না, কিন্তু পরীক্ষা কিন্তু আসছে,
এখন প্রশ্নকর্তা প্রশ্ন কোন জায়গা থেকে করবে সেটা হচ্ছে প্রশ্নকর্তার উপর নির্ভর, কারণ আমাদের প্রত্যেকটা সিলেবাসের নিচে বাংলার ক্ষেত্রে দেখবেন হানিফ সংকেত থাকে অল টাইম, মানে সিলেবাসের নিচে অল টাইম কি থাকে, হানিফ সংকেত লেখা থাকে, মানে হচ্ছে কি ইত্যাদি লেখা থাকে। ইত্যাদি মানে হচ্ছে কি আপনি এতক্ষণ যে সিলেবাস গুলো দিচ্ছে ওগুলো তো থাকবে, পাশাপাশি আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। তাহলে ইত্যাদি শব্দটাই সবচেয়ে বেশি সমস্যায় ফেলে। তাহলে এখন বাইনারি গণিত নামে কিন্তু কোনোটাই কিন্তু নাই, তারপরে কিন্তু আপনার কিন্তু 36টার মধ্যে কিন্তু কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করবো, জাস্ট আমরা সেই জিনিসটা আজকে শিখবো, মানে শুরুতেই জিনিসটা শিখবো। তাহলে বাইনারি গণিতের ক্ষেত্রে আমরা যদি দেখি, বাইনারি গণিতের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে বিয়োগের কাজ, ঠিক আছে। প্রথমে আমরা যোগের কাজটা দেখি, তারপর আমরা বিয়োগের কাজ দেখবো। যোগের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 0 + 0 সমান কত হবে, 0 + 1 সমান কত হবে, 1 + 0 সমান কত হবে, 1 + 1 সমান কত হবে। কারণ আমি আবার বলছি, যেহেতু বাইনারি গণিত তো এখানে 0 আর 1 ছাড়া আর কোনো কিছু আসবে না, অন্য কোনো সংখ্যা আসবে না। হ্যাঁ, আপনি এখানে মনে রাখার জন্য নর্মাল নিয়মগুলো কিন্তু ফলো হবে এখানে, ঠিক আছে। আমরা প্রথমে নর্মাল নিয়মে করে দেখি। 0 + 0 সমান কত লিখি আমরা, 0 + 0 সমান নর্মালি কিন্তু 0 লিখি। আবার 0 + 1 সমান আমরা নর্মালি 1 এ লিখি। 1 + 0 সমান আমরা 1 এ লিখি, কিন্তু 1 + 1 সমান কত লিখি, 2 লিখি না। 1 + 1 সমান 2 লিখি, ঠিক আছে। কিন্তু বাইনারি গণিতের মধ্যে তো আমাদের তো 2 লিখার সিস্টেম না, আমার 0 আর 1 এই হতে পারে। তাহলে 2 কিভাবে আমরা অ্যাভয়েড করব? তাহলে বাইনারি গণিতের নিয়ম হচ্ছে কি আমাকে অবশ্যই 0 আর 1 লাগবে। তাহলে 2 আমরা কিভাবে অ্যাভয়েড করব? 2 মানে কত দেখেন তো, 2 এর বাইনারি কত শিখছিলাম গতকাল, 1 0 না। 2 এর বাইনারি হচ্ছে 1 0, ঠিক আছে। এখানে কয় ডিজিট করে, এক ডিজিট করে, মানে সিঙ্গেল একটা ডিজিট, মানে যেটা প্রথম অবস্থান হচ্ছে এককের ঘরের অবস্থানটা আমরা খেয়াল করব। তাহলে এখানে যেহেতু 1 ডিজিট, আমার এখানে কয়টা ডিজিট আছে, দুইটা ডিজিট। তাহলে যেহেতু দুইটা ডিজিট চলে আসে, এবং 2 এর বাইনারি হচ্ছে 1 0, আমরা নরমালি করি কত, 1 + 1 = 2। এগুলো তো নরমাল নিয়মে হয়েছে, 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 2। কিন্তু 2 তো এখানে লেখা যাবে না। তাহলে 2 না লিখে আমরা কি করব, বাইনারিতে, বাইনারি 2 মানে হচ্ছে দশমিকের 2 মানে হচ্ছে বাইনারির 1 0। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখন 10 টা লেখা যাবে না এখানে, মানে 1 0 তো লেখা যাবে না, যে কোনো অর্থাৎ একটা সংখ্যা লিখতে হবে। তাহলে কোনটা লিখবো, আমরা নরমালি কি করি, নরমালি যখন আমরা যোগ করি, ধরেন আমি এখানে একটা যোগ করাই, 17 সাথে 15 যোগ করব। তাহলে আমরা করি কি, 7 5 কত, 12 না, 12 2 লিখে, এখন 12 তো আর সরাসরি বসিয়ে দিন, আমরা কি করি 12 2 লিখে আমরা কি করি, একটাকে হাতে রাখি না, হাতে রাখি কিনা সেটা কি করি, সেটা পরের সংখ্যার সাথে আমরা যোগ করি না। সেম জিনিসটা হচ্ছে এখানে, অর্থাৎ বাইনারি গণিতটা অনেকে জটিল মনে করে, কিন্তু আসলে সহজ। তাহলে দেখেন এখানে 1 ছিল, তাহলে আমরা যেহেতু পাইছি কত 2, 2 এর বাইনারি কত পাইছি আমরা, 2 এর বাইনারি পাইছি 1 0, ঠিক আছে। দুইটা দিলাম কেন, 90 না, একটা দিলে হবে, তাহলে হচ্ছে 1 0। তাহলে এখানে আমরা কত নিব, আমরা নিব হচ্ছে শেষেরটা, তাহলে হচ্ছে শূন্য বসাবো এখানে। তাহলে একটা বাকি রয়ে গেছে না, তাহলে সেই বাকিটা কি নিব, হাতে রাখবো। তাহলে আপনারা মনে রাখবেন এভাবে, বাইনারি গণিতের যোগের ক্ষেত্রে মনে রাখবেন 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 0, হাতে থাকবে 1। জাস্ট এই সূত্রগুলো আপনাকে মনে রাখতে হবে। এগুলো তো নরমাল নিয়ম হয়েছে, এটা সবগুলো নরমাল নিয়ম হয়েছে, কিন্তু এখানে 2 হয়তো, কিন্তু 2 তো আমি লিখতে পারবো না, আর 2 এর বাইনারি হচ্ছে 1 0, সেখানে আমরা 0 রাখবো, 1টাকে হাতে রেখে দিব। এই 1টাকে কি করবো, তাহলে 1টাকে তাহলে আমরা যখন যোগ করবো তখন তার পরের সঙ্গে আমরা কি করে নিব, যোগ করে নিব। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছেন এবার? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখেন। আবার বলছি, 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 2 হওয়ার কথা, কিন্তু 2 বসানো যাবে না, সেক্ষেত্রে 2 এর বাইনারি হচ্ছে 1 0, কিন্তু 0 লিখে 1টাকে হাতে রাখবো। ক্লিয়ার? তাহলে এবার আমরা কিছু ছোট ছোট যোগ করি, ঠিক আছে। কিছু ছোট ছোট আমরা কি করে আসি, যোগ করে আসি। দেখেন প্রথমে আমরা দিলাম 1 0 1 1, ঠিক আছে। এই সংখ্যার সাথে আমরা কি করব, এই সংখ্যার সাথে আমরা ধরেন 1 0 1 0 যোগ করব, ঠিক আছে। এখন এই ছোট ছোট সংখ্যা দিলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বের করতে পারবেন। কিভাবে বের করবেন সেটা আমি পরে দেখাচ্ছি, আগে ম্যানুয়ালি দেখাই, মানে আগে অরিজিনালটা দেখাই, তারপর সোরা বুদ্ধি শিখাবো। দেখেন তাহলে 1 0 এই দুইটা সংখ্যা কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে এই দুটো সংখ্যা যদি, মানে এভাবে না লিখে আমি এভাবে লিখছি আর কি, জাস্ট এটা প্লাস ওইটা লিখতাম আর কি। তাহলে এই দুটো সংখ্যা যোগ করবো। তাহলে যোগ করার সিস্টেম কি, আমরা একটু আগে শিখে আসছি, আমি এগুলো জিনিসগুলো এখানে লিখি। 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 0, হাতে থাকবে 1। এই জিনিসটা কিন্তু আমরা বাইনারি গণিতে অবশ্যই লাগবে। তাহলে দেখেন তো এখানে কত হয়েছে, 1 + 0, তাহলে 1 + 0 = কত, 1 না, হাতে নাই। এই 1 + 1 = কত, 1 + 1 = 0, হাতে আছে 1, তাহলে 0 এখানে লিখবো, হাতেটা ছোট করে এখানে একটা আপনারা 1 লিখতে পারেন, সমস্যা নেই, যেহেতু পরীক্ষায় দিবেন 1 লিখবেন, বা এখানে ছোট করে 1 লিখতে পারেন, বা একটা এভাবে বিন্দু দিবেন, ঠিক আছে। আপনি মনে রাখবেন যে বিন্দু দেওয়া মানে সেখানে হাতে 1 আছে, তাহলে লিখলাম 1। এখন দেখেন তো আমরা কি করবো, তাহলে
এই জায়গায় খেয়াল করেন, আমরা এই দুটো সংখ্যা প্রথমে যোগ করব, ঠিক আছে? এই দুটো সংখ্যা প্রথমে যোগ করবো, তাহলে যোগ করলে কত হয় দেখেন তো, 0 প্লাস 0 সমান, এই ছোট করে এখানে 0 লিখলাম, আপনারা দেখতেছেন আসলে 0 মিলে আমি একটু বড় করে লিখি, তাহলে 1 0 1 1 1 0 1 0, আশা করি এখন দেখবেন, ঠিক আছে? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি, নিয়ম অনুযায়ী হচ্ছে আমাদের তাহলে 1 প্লাস 0 সমান 1, তাহলে এই যে 1 প্লাস 0 সমান 1, এখন দেখেন 1 প্লাস 1 সমান 0, হাতে একটা এক আছে না, হাতে একটা কিন্তু আবার এখানে আপনি এভাবে লিখে রাখতে পারেন, সমস্যা, কিন্তু এটা লিখলে ভুলে যাবেন, কারণ 0 প্লাস 1 সমান 1 প্লাস 1 সমান 0, হাতে 1টা আপনি একদম ছোট করে এখানে লিখে ফেলবেন, কারণ এটার সাথে যোগ করতেই হবে, ঠিক আছে? ছোট করে লিখে ফেলবেন এখানে। তাহলে যেহেতু লিখলেন, এবার দেখেন এখানে তিনটা সংখ্যা আছে, এখন তিনটা সংখ্যা যোগ করবো কি হবে, তাহলে এখানে প্রথমে আমরা এই দুটো সংখ্যা যোগ করব, তাহলে 0 প্লাস 0 সমান কত, 0 প্লাস 0 সমান 0 পাবো। এখন এখানে এই দুটো সংখ্যা যেহেতু যোগ করা শেষ, একটা ফলাফল, এই ফলাফলের সাথে হাতে টাকা যোগ করব, তাহলে 0 প্লাস 1 সমান কত, 1, ঠিক আছে? হাতে হাতে নাই, কারণ 0 প্লাস 1 সমান 1 হাতে হাতে থাকে না। আবার দেখেন 1 প্লাস 1 সমান কত, 0, হাতে কত আছে, হাতে 1 না, এই 1টা এখানে বসিয়ে দেবো, কারণ আমার এখানে কোনো সংখ্যাই নেই, বুঝতে পারছেন যোগটা? তাহলে যোগের নিয়মটা হচ্ছে কত, 0 প্লাস 1 প্লাস 0 সমান 1, 1 প্লাস 1 সমান 0, হাতে আছে 1, 1টাকে এখানে ছোট করে লিখে রাখবো, তারপর হচ্ছে 0 প্লাস 0 সমান 0, এই 0 এর সাথে এই হাতেটা যোগ করবো, তাহলে 0 প্লাস 1 সমান 1, হাতে হাতে নাই, তাহলে 1 প্লাস 1 সমান 0, হাতে আছে 1, এই 1টাকে আমরা কি করবো, এখানে বসিয়ে দেবো সামনে। ক্লিয়ার? মানে বুঝতে পারছেন কিনা, জাস্ট আমাকে জিনিসটা বলেন যে যোগটা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? বুঝতে পারছেন? লজিক গেট পড়াবো আগে, বাইনারি গণিতটা না পড়াইলে আমি লজিক গেট বুঝতে পারবো না আপনাকে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে কি, তাহলে 1 প্লাস 0 সমান, আমি আবার বলছি 1 প্লাস 0 সমান 1, 1 1 সমান 0, হাতে থাকবে 1, 0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান 1, 1 প্লাস 1 সমান 0, হাতে থাকবে 1, লিখে দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আমরা এখন এই কোয়েশ্চেনটা সলভ করি। এখন দেখেন এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কি 1 0 1 1, তারপর দিছে কত 0 1 0 1। এখন নিয়ম কি, নিয়ম হচ্ছে আমরা যোগ করব, যেহেতু যোগ করতে বলছে আমরা যোগ করব, তাহলে 1 প্লাস 1 সমান কত, 1 প্লাস 1 সমান 0, হাতে 1 আছে না, তাহলে 1টাকে ছোট করে এখানে লিখলাম। তাহলে আবার এই দুটো সংখ্যার মধ্যে যোগ করব, তাহলে হচ্ছে 1 প্লাস 0 সমান 1 প্লাস 0 সমান 1 পাবো। আবার এই দুটো যোগ করব, তাহলে হচ্ছে কত 1 প্লাস 1 সমান 0, আবার হাতে থাকবে 1, লিখলাম হাতে থাকবে 1, ঠিক আছে? তারপর আবার এই দুটো সংখ্যা যোগ করব, তাহলে হচ্ছে কত 0 প্লাস 1 সমান 1। এখন এই সংখ্যার হাতে থাকা সংখ্যাটা যোগ করব, তাহলে 1 প্লাস 1 সমান 0, হাতে আসবে 1, আবার আসবে 1, ঠিক আছে? তারপর হচ্ছে কত, আবার দেখেন 1 প্লাস 0 সমান কত, 1 প্লাস 0 সমান 1, আবার 1 1 সমান 0, হাতে থাকবে 1, ঠিক আছে? তাহলে আমরা উত্তর পাবো হচ্ছে এটা, কিন্তু অপশনে কিন্তু উত্তর ছিল না, কোনোটি নয় ছিল অপশন, তাহলে উত্তর হবে কি, কোনোটি নয়। বুঝতে পারছেন? এখন আমরা এই জিনিসটা এখন এত জটিল যে আপনি এখানে 0 প্লাস 1 1 করলেন, 1 থেকে 1 করলেন, এই জিনিসটা যদি বুঝতে পারেন, ম্যানুয়ালি বুঝতে পারলে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। এখন এখানে তো বড় বড় সংখ্যা দেবেন, ছোট ছোট সংখ্যা দেবেন, এখন চোরা বুদ্ধিটা শিখে দিই আপনাকে। খেয়াল করেন, আমরা এই জিনিসটা একটু মুছে দিই, আচ্ছা একবারে মুছে দিই, আবার লিখি, সমস্যা নেই। তাহলে দেখেন 1 0 1 1, এখানে হচ্ছে 0 1 0 1। এখন পরীক্ষা হলে আপনি এত যারা এক্সপার্ট না, বা যারা এই জিনিসটা নিয়ে খুব একটা পড়ালেখা করেন না, তারা কিন্তু এত 0 আর 1 হিসাব করতে ওদের কিন্তু ভুল করবেন। তারা কি করেন, চোরা বুদ্ধিটা শিখে দিই। দেখেন তো এটা সমান কত, এটা জানি না, 4টা বিট করেন, তাহলে 1 2 4 8 লিখবেন, কারণ আমরা 4 বিট, যেহেতু আমরা 4 বিট 4টা লিখলাম, তাহলে কত লিখবেন, সংখ্যাটা বসিয়ে দেন না, চোখ বন্ধ করে বসাইলাম। এখন করেন তো এটা দশমিক ডেসিমেল বের করেন, ডেসিমেল মানে কত, 8 আর 2 10, তাহলে 1 যোগ করলে কত হবে, 11 হবে। তাহলে আমরা এখন পাইলাম কি, আমরা পাইলাম হচ্ছে এটা মানে হচ্ছে 11, ঠিক আছে? সেম ভাবে এটা বের করেন, এটা মানে কত 0 1 0 1, তাহলে এটা মানে কত দেখেন তো 5 না, তাহলে এটা সমান পেলাম 5, তাহলে দুইটা যোগ করলে কত হবে 16 না, 16 কিনা? এখন দেখেন তো 16 মানে হচ্ছে আমার এখানে কত 4 পর্যন্ত আছে, তাহলে আমার 16 মানে 16 পর্যন্ত নিতে হবে, তাহলে 16 হইতে গেলে আমার কত লাগবে, 16 তো সরাসরি আসছে, বাকিটাও। তাহলে এখন তো ওই উত্তর যেটা বের করছিলাম আমরা করে করে, ওইটার সাথে এটার কোনো কি ডিফারেন্স কি পাইছি আমরা? এটা তো চোরা বুদ্ধি। অর্থাৎ ছোট ছোট জিনিসগুলো বের করার নিয়ম হচ্ছে আপনি চোরা বুদ্ধি, অর্থাৎ নৈবিত্তিকের ক্ষেত্রে চোরা বুদ্ধিটা ফিল আপ করবেন, অর্থাৎ শর্টকাটে যেভাবে বের করতে পারেন, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, আরেকটা দিয়ে দেখাচ্ছি। ধরেন আমরা এর আগে যেটা করছিলাম 1 0 1 0 না 1 0 1 1 করছিলাম, পরে করছিলাম 1 0 1 0, এটা করছিলাম, ঠিক আছে? সেখানে আমরা করছিলাম কি, প্রথমে ম্যানুয়ালি দেখাই, আবার জিনিসটা দেখাই, তাহলে হচ্ছে কত
আচ্ছা আমরা আর একটা জিনিস, আচ্ছা থাকুক এটাই করে। তাহলে 1 + 0 সমান কত? 1 হাতে নাই, তাহলে 1 + 1 সমান 0 ছিল, হাতে থাকবে 1, 1টা এখানে লিখলাম। 0 + 0 সমান 0, এই দুইটা মিলে হচ্ছে 0, 0 + 1 সমান 1, হাতে নাই, তাহলে 1 + 1 সমান কত? 0, হাতে থাকবে 1, 1টা বসিয়ে দিলাম। তাহলে আমরা উত্তর পাইছি না এটা। এখন দেখেন তো আমরা এই জিনিসগুলো বাদ দিয়ে চোরা বুদ্ধি ফিল আপ করতে পারি না। এটার বাইনারি কত? এটা কত বাইনারি আমরা দেখে আসি, 1 2 4 8, তাহলে 5 বিট না, তাহলে 5টা বিট লাগবে, তাহলে 16। তাহলে 5টা বিট মানে আমরা এই জিনিসটা সরাসরি বসিয়ে দিই, তাহলে 1 0 1 0 1, তাহলে এখন কত হয় দেখেন তো, 16 4 কত? 20 21, তার মানে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 21 এর বাইনারি বেরিয়েছে। তাহলে দেখেন তারপর আমরা যোগ করে দেখি, এটা তো আমরা আনসার বের করব। এটা আমরা আপনারা এখন দেখবেন, আপনারা দেখবেন হচ্ছে প্রশ্নে দেওয়া আছে এই দুইটা, তাহলে আপনারা কিভাবে বের করবেন? এখন এগুলার ডেসিমেল বের করেন প্রথমে, অর্থাৎ এভাবে উত্তর করার দরকার মানে হচ্ছে আপনার 1 + 1 করার দরকার নেই, তাহলে আপনি যেহেতু 4 বিট আমার দরকার নাই, তাহলে এখন এই জিনিসটা লিখি 1 0 1 1, তাহলে কত হয় এখানে 11, তাহলে এটা হচ্ছে 11 এর বাইনারি। তারপর 1 0 1 0, তাহলে এটা হবে 10 এর বাইনারি, 1 0 1 0, তাহলে এটা হবে 10 এর বাইনারি, তাহলে 10, তাহলে দেখেন তো 10 আর 11 যোগ করলে 21 আসে কিনা পরীক্ষা হলে। তাহলে অঙ্কগুলো কিভাবে করবেন আপনার, এখন ওই যে বাইনারি গণিত 0 + 1 0 + 0 সমান 0, 0 + 1 সমান 1, 1 + 0 সমান 1, 1 + 1 সমান 0, হাতে থাকবে 1, এত কিছু মুখস্থ না রেখো, যেহেতু আপনাকে এভাবে দিয়েছে সো আপনি কি করবেন, এগুলো ডেসিমেল বের করে কালকে সিস্টেম দেখাচ্ছি শর্টকাটে কিভাবে প্রোগ্রামিং করবেন, ঠিক আছে? তাহলে শর্টকাটে বের করবেন, ডেসিমেল বের করবেন, সেগুলো যোগ করে দিবেন, কাজ শেষ, ঠিক আছে? এবার আসি আমরা বাইনারি গণিতের যোগের নিয়ে আর কোনো কাজ করবার নাই। এখন আসি বিয়োগের ক্ষেত্রে, এখন আসবো বিয়োগের ক্ষেত্রে। প্রথমে ম্যানুয়াল দেখাবো, তারপর সোরা বুদ্ধি শিখাবো। দেখেন ম্যানুয়ালটা হচ্ছে কি, আমরা জানি হচ্ছে কত, 0 - 0 সমান সমান 0, কোনো টেনশন নাই। 1 - 0 সমান সমান 1, 1 - 1 সমান সমান 0, এগুলোতে কোনো টেনশন নাই, কারণ এগুলোতে আমার কি হয়, এগুলোতে আমরা নর্মালি যেভাবে করে ঠিক সেভাবে রয়েছে, ঠিক আছে? এখন মেইন প্রবলেম হচ্ছে এখানে 0 থেকে যদি 1 যায় তাহলে কত হবে? 0 থেকে 1 গেলে 1 হবে, 0 থেকে 1 গেলে কত হবে? 1 হবে, হাতে থাকবে 1, তাহলে এবার মাথায় রাখবেন 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 1 গেলে 1, হাতে থাকবে 1। এখানে 1 1 কেমন হয়েছে, তার মানে 1 1 যেহেতু আছে তার মানে আমরা অবশ্যই সংখ্যাটা কত বেরিয়েছিল, 1 1 ছিল, সেজন্য আমরা একটা ডিজিট দিলাম আর একটাকে হাতে রেখে দিলাম। এখন কিভাবে হয়েছে দেখেন, যখন 0 থেকে 1 লিখবো, বাদ দেন আগে বেসিকটা বুঝাই। ধরেন এখানে কত আছে, এখানে 9 আছে, ধরেন এখানে 9 আছে, এখানে 9 না, এখানে ধরেন 5 আছে, এখানে 15, এখানে ধরেন 8। এখন বিয়োগ করবেন, তাহলে বিয়োগ আমরা কিভাবে করতাম মনে আছে? আমরা কি করতাম, না এটা তো সহজ হয়ে যাবে, কারণ এটা তো আপনার তো এমনিতে বিয়োগ যাবে, কি দিব আসলে, আচ্ছা বাদ দেন করি। এটা আমরা কি করতাম, আমরা তো 15 থেকে 8 সরাসরি বিয়োগ করতাম। আমরা যেটা করতাম, এই জিনিসটা যেহেতু উপরের সংখ্যাটা যেহেতু নিচের সংখ্যাটা থেকে ছোট, আমরা এই পাশ থেকে নিয়ে যেতাম না, এই পাশ থেকে নিয়ে গিয়ে কি করতাম, এটাকে 15 হিসাব করতাম না, নর্মালি তো 15ই আছে, তাহলে আমি এখানে 215 করলাম, ঠিক আছে? আমি 215 থেকে 8 বিয়োগ করবো, তাহলে কি করতাম, এটা থেকে আমরা কি করতাম, এটা থেকে এখন এটা 1 নিয়ে যেতাম না, মানে নিয়ে গিয়ে আমরা কি করতাম, 10 যোগ করে 15 করতাম না সংখ্যাটাকে, তাহলে 15 থেকে করাটা কিন্তু আমার সহজ হয়ে যেত 7। তখন কি করতাম, এই সংখ্যাটা কি হয়ে যেত, 0 হয়ে যেত না তখন নিয়মে, কারণ আমি নিয়ে যেহেতু গেছি আমাকে যেটা 0 হয়ে যাবে নর্মালি নিয়মে, নর্মাল বিয়োগের ক্ষেত্রে। এখানেও সেম নিয়ম, কিন্তু এখানে সরাসরি বিয়োগ করবেন, আমি আগেই বলছি। তাহলে দেখুন তো, যেহেতু 0 আছে এবং এখানে 1 আছে, 0 থেকে 1 তো যাবে না, যেতে গেলে কি করতাম, আমাকে একটা সংখ্যা আনতে হবে। তাহলে সংখ্যা আমি যদি একটা যদি 1 নিয়েছি, তাহলে এখানে 1 0 হয়েছে কিনা, কারণ 1 0 গেছে না, আপনাকে বিয়োগ করে দিবেন, 9 করে দিবেন, কারণ এটা বাইনারি গণিত, এখানে কোনো 0 আর 1 ছাড়া কোনো কিছুই আসবে। তাহলে কত আসবে, তাহলে আমি শুরুতেই বলছিলাম বাইনারি কম্পিউটার কখনো বিয়োগ করেন, সে যোগ করে, তাহলে আপনারা যোগ করেন তো, এখন 0 + 1 সমান কত, 1, হাতের হাতে নয় 1টা বসে, তাহলে 11 হয়েছে কেন, তাহলে 11 এর মধ্যে একটা 1 বসে আর একটা 1 হাতে রেখে দিলাম, সমস্যা নেই। তাহলে বাইনারি কিন্তু কম্পিউটার কখনো কিন্তু বিয়োগ করেন, সে অল টাইম যোগ করে, যোগের মধ্যে দিয়ে সে আনসার বের করে। সেজন্য দেখবেন 0 + 0 সমান 0, 1 + 0 সমান 1, 1 + 1 সমান 0, 0 + 1 সমান 1, হাতে থাকবে 1, এই কারণেই হয়, ঠিক আছে? এবার আসি আমরা বিয়োগটা, আমরা ওই আগে ম্যানুয়ালি করব, তারপর হচ্ছে একটা করব, বেশি করব না, কারণ এটাতে খুব একটা সমস্যায় পড়বেন না, কারণ চলো আমি তো শিখাই দিব। ধরেন আপনাকে সংখ্যা দিলে এরকম 1 0 1 1 1, এই সংখ্যা থেকে ধরুন প্রশ্ন করলে পাবে, এই সংখ্যা থেকে কত 1 0 1 কি করবেন, বিয়োগ করবেন, বিয়োগ করে কত হবে আপনাকে প্রশ্ন দিলে ধরেন এরকম। তাহলে আমরা তো জানি আমাদের নিয়ম হচ্ছে কি 1 0 1 1 1 করলাম, তারপর এখানে কত 1 0 1 বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করলে আমরা কি করব, তাহলে বিয়োগ করেন এবার। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি 1 থেকে 1 গেলে কত 0 হয়। আচ্ছা আমি এই জিনিসগুলো এখানে এখানে লিখি,
জিরো এই পাশে না, এই পাশে লিখতে হবে এগুলা। তাহলে 0 - 0 সমান 0, 1 - 0 সমান 1, 1 - 1 সমান 0, 0 - 1 সমান 1, হাত থাকবে 1। এই সূত্রটা প্রথমে দেখাই। তাহলে 1 থেকে 1 গেলে কত? 0। তাহলে 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, হাতের হাতে নাই। 1 থেকে 1 গেলে 0, কোনো হাতের হাতে নাই। তাহলে এখানে আর কিছু যেহেতু নাই, আমরা 0 আর 1 বসাই দিলাম, আমরা উত্তরটা হয়ে গেল না? তাহলে আমার উত্তর বেরিয়ে গেল না? এখন দেখি আমরা এই জিনিসটার কি হবে। তাহলে এই জিনিসটা এখন আসলে যে উত্তর বেরিয়েছে সেটা দেখি। তাহলে এখন আমরা আগের মতো করি, বিয়োগটা করবো না? তাহলে 1 2 4 8 কত, 5টা ডিজিট না, তাহলে 16। তাহলে এই সংখ্যাটা এখানে বসিয়ে দিই, 1 0 1 1 1। অর্থাৎ বিয়োগ যদি আসে আপনারা এত জটিল মান রাখতে পারবেন না, তখন আপনারা ওই সোজাটাই দেখি, সোজাটা দিয়ে দেখাই। তাহলে এখন এটা হইলে কত? 16। তাহলে কত? 16 4 হচ্ছে 20, 22 23। তাহলে এটা পেলাম 23 এর বাইনারি। অর্থাৎ এই বাইনারি, এটার ডেসিমেল হচ্ছে কত? 23। তার মানে এটা হচ্ছে 23 এর বাইনারি। এটা তো আমরা জানি এটা হচ্ছে 5 এর বাইনারি। ঠিক আছে? তাহলে 23 থেকে 5 গেলে কত হয়? আমাকে বিয়োগ যেহেতু করতে বলছে, তাহলে 23 থেকে 5 গেলে কত হয়? 18 না? 23 থেকে 5 গেলে হচ্ছে কত? 18। হ্যাঁ 18। তাহলে আমরা আনসার পাবো কত? আমরা আনসার পাবো হচ্ছে 18। তাহলে আমরা আসলে এটা যেটা 18 এর বাইনারি কিনা আমরা দেখে আসি। তাহলে 18 হইতে গেলে কত লাগবে? 16 লাগবে, আর কত লাগবে? 2 লাগবে। তাহলে বাকিগুলোকে 0 বসাই দেন। মিলছে কিনা দেখেন তো। ঠিক আছে? তাহলে আপনারা এই সূত্রগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই। আপনারা কি করবেন, কারণ আপনাদের পরীক্ষায় কিন্তু, পরীক্ষায় দিলে, বিসিএস এ দিলে সাধারণত ছোট ছোট জিনিসগুলো দিবে। আর ছোট ছোট যদি দেয় তাহলে আপনারা কি করবেন, আপনারা বের করবেন, মানে এভাবে বের করবেন। ছোটর কথা বাদ দেন, বড় দিয়ে দেখি একটা কত হয়। বড় দিক সমস্যা নেই, আমাদের প্রশ্ন কত দরকার হলে পুরো বোর্ড জুড়ে দেখ না, আমাদের তো টেকনিক আছে। তাহলে কত? আমরা একটা সংখ্যা 1 0 1 1 1 0 1 1, এত বড় একটা সংখ্যা দিলাম। সেখান থেকে বিয়োগ করতে বলতে ধরেন আপনার 0 1 0 1 1 0 1, এই পুরো সংখ্যাটা বিয়োগ করতে বলছে। আর আপনি এখন যদি করেন 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, এভাবে করতে অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করবো, আমাদের সেই শর্টকাট টেকনিক, আগে দেখতে হবে কয়টা বিট, 1 2 3 4 5 6 7 8টা বিট। আর 8টা বিট মানে হচ্ছে আমাকে করতে হবে কত? 1 2 4 8 16 32 64 হয়েছে নি? 7টা হয়েছে। আর একটা করতে হবে 128, এখানে দেখি। হ্যাঁ, তাহলে এখানে 128। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, যেহেতু প্রথমটা মানে 8টা বিট, তো আমাকে 8টা বিট পর্যন্ত নিতে হচ্ছে। তাহলে 128 মানে হচ্ছে আমাকে এখন এটা সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা আমি এখানে লিখে দিব। গতকাল শিখছিলাম এগুলা, যারা গতকালকে ক্লাসটা করেন নাই, লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবে গিয়ে দেখে আসেন। ঠিক আছে? 0 1 1, ক্লিয়ার? ওই ক্লাসটা দেখার পর আপনারা এই ক্লাসটা করবেন, যারা গতকালকে ক্লাস করেন নাই। তাহলে আসি আবার, তাহলে এই সংখ্যাটা দিলাম। তাহলে এই সংখ্যাটা আবার দেখি সংখ্যাটা কত হয়। তাহলে 128, 128 এর 32 এ কত? যোগ বিয়োগ শুরু হবে। 128 এর সাথে 32 যোগ, তারপর হচ্ছে কত? 16 যোগ, তারপর হচ্ছে 8 যোগ, তারপর হচ্ছে 3 যোগ। তাহলে যদি করি 10 16, হ্যাঁ 10, এদিকে হচ্ছে 16, 16 এটা হচ্ছে কত? 24, 24 এর 3 হচ্ছে কত? 27। আপনারা একটু সাথে সাথে করেন, ভুল হইতে পারে আমার অবশ্য। 27, 27 এর হাতে আছে 2, তাহলে হচ্ছে 5 6 5 6 7 8, হাতের হাতে নেই, তাহলে 187। তাহলে আমরা এই সংখ্যাটা পাবো কত? এই সংখ্যাটা পাবো 187 পেলাম। তাহলে আমরা ওইভাবে করার দরকার নেই। এখন আমরা কি করবো, আমরা এই সংখ্যাটা এখন লিখবো। তাহলে এই সংখ্যাটা এখন এখানে লিখবো, বসাবো। তাহলে কয় বিট? 1 2 3 4 5 6 7 বিট। তাহলে আমার এখানে 128 দরকার নেই এখন আর। তাহলে 7 বিট যেহেতু আমি লিখবো কত? 0 1 0 1 1 0 1 বসিয়ে দিলাম। তাহলে আমরা যোগ করি, 32 আর 8 হচ্ছে কত? 40, 40 এর 4 হচ্ছে 44, 40 এর 1 হচ্ছে 45। তাহলে আমরা কি করবো, 45 বাদ দিব। তাহলে 45 বাদ দিলে, তাহলে 27 দিকে 45 দিলে কত? তাহলে 7 থেকে 5 গেলে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1, 142 হবে। তাহলে 142 এর বাইনারি কিভাবে বের করবো? ওই আগের নিয়মে আসেন। তাহলে এখন আবার 128 লাগবে। তাহলে 142 এর যদি হতে হয় তাহলে অবশ্যই 128 লাগবে। তাহলে 128 লিখলাম। তাহলে 128 যদি যায়, এখানে 142 থেকে 128 গেলে তাহলে কত হবে দেখেন, এদিকে যদি যাই তাহলে হচ্ছে কত? 12, 12 থেকে 8 গেলে 4, এদিকে 3 1 14 হবে। তাহলে 14 তো আমার এখানে নাই, কিন্তু কত আছে? আমার 8 আছে। তাহলে 14 থেকে 8 গেলে কত? 6 থাকবে। তাহলে 6 তো এখানে নেই, কিন্তু 4 আর 2 আছে। তাহলে বাকিগুলোকে কি বসিয়ে দেন? 0 বসান। তাহলে এই জিনিসটা হচ্ছে এটার উত্তর। তাহলে হবে কত? 1 0 0 0 1 1 1 0, এটাই হচ্ছে উত্তর। আপনি ম্যানুয়ালি করলে সেম উত্তরটাই আসবে। বুঝতে পারছেন? তাহলে যোগ বলুক আর বিয়োগ বলুক, আপনারা কি করবেন, গত ক্লাসে যেভাবে শিখছিলাম যে বাইনারিকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়, আপনারা চাইলে 1 ইন্টু 2 ইন্টু দিয়ে পাওয়ার টাওয়ার দিয়ে করতে পারেন, অথবা শর্টকাটে আমরা 1 2 4 8 এভাবে করছিলাম, এটা দিয়ে করতে, এটা দিয়ে বের করে ডেসিমেল বের করবেন। কারণ ডেসিমেল বিয়োগ করলে যা বের হবে, আপনারা বাইনারি গণিতগুলো বিয়োগ করলে সেম কাহিনী হবে। ঠিক আছে?
তাহলে বাইনারি গণিত নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, বা বাইনারি গণিত নিয়ে কোনো সমস্যা বুঝেন না এরকম আছে কিনা দেখেন, তাহলে আমি বুলিয়ান অ্যালজেব্রা যাবো, মানে লজিক গেটে যাব। ঠিক আছে, ক্লাসটা কিন্তু খুব বড় না, মানে গেট আপনারা যেটা মনে করতেছেন গেট মানে হচ্ছে অনেক কিছু, মানে লজিক গেট মানে অনেক কিছু, লজিক গেট মানে অনেক কিছু, এটা আমিও জানি, কিন্তু আপনাদের লাগবে কিন্তু সংক্ষিপ্ত, আপনাদের লাগবে কিন্তু অল্প সংখ্যক কিছু জিনিস লাগবে। ঠিক আছে, বাইনারি গণিত নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, বা কারো ধরনের কোনো ধরনের বুঝেন এরকম আছে কিনা বলেন, তাহলে আমি যাবো। সব না কমেন্ট টমেন্ট করতেছেন, তাই না? তাহলে আমি লজিক দিয়ে শুরু করবো, যদি আপনাদের যদি মানে এখানে যদি কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, তাহলে বাইনারি গণিত আপনারা পারবেন, খুব ইজিলি বের করতে পারবেন। আপনারা একটু দ্রুত রেসপন্স করেন, আপনারা অ্যালজেব্রা ইংলিশে লিখতে গেলে জানবে না, বুলিয়ান অ্যালজেব্রা নাই, আপনারা হারাই গেছেন নিচ্ছি। দেখেন, বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রাটা সাধারণত করা হয়েছে বুলিয়ান অর্থাৎ জর্জ বুলি নামে একজন গণিতবিদ, তিনি প্রথম বুলিয়ান অ্যালজেব্রা তৈরি করেন। এখন তার মধ্যে যে বুলিয়ান অ্যালজেব্রা করতে গেলে তাকে আপনাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এখন বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা আছে, কত নম্বর পরীক্ষা আছে সেটা হচ্ছে 36তমতে আসছে কোয়েশ্চেন, 38তমতে কোয়েশ্চেন আসছে, হ্যাঁ 36 এবং 38তমতে কোয়েশ্চেন কিন্তু আপনার কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে সেই বুলিয়ান অ্যালজেব্রা আমরা শিখাবো। এখন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, কিভাবে করাবো আমি বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট সব একসাথে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা দেখুন, বুলিয়ান অ্যালজেব্রায় খেয়াল করবেন অপারেশন হচ্ছে 3টা, অপারেশন বা কাজ হচ্ছে 3টি। কি কি? 1 নাম্বার যৌক্তিক যোগের কাজ, 2 নাম্বার যৌক্তিক গুণের কাজ, 3 নাম্বার পরিপূরক। ঠিক আছে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে অপারেশন বা কাজ হচ্ছে 3টা। কি কি? 1 যৌক্তিক যোগ, 2 যৌক্তিক গুণ, 3 নাম্বার হচ্ছে পরিপূরক। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, তাহলে প্রথমে আমরা অপারেশন পেলাম 3টা, সেটা হচ্ছে কি যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, পরিপূরক। এই 3টা আপনারা একটু লিখে নেন। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা আমরা একসাথে কিন্তু কি করব, একসাথে আমরা কিন্তু গেট সহ করব। সো আমরা এই জিনিসটা একসাথে যেহেতু গেট সহ করব, তাহলে আমরা সেহেতু এই জিনিসটা একটু মুছে আমরা সুন্দরভাবেই লিখি। প্রথম হচ্ছে যৌক্তিক যোগ। ঠিক আছে, যৌক্তিক যোগের কাজ করবো আমরা এখানে করব, যৌক্তিক গুণ, যৌক্তিক গুণের কাজগুলো এখানে করব। দেন হচ্ছে পরিপূরক মানে কমপ্লিমেন্ট। তাহলে আমরা 3টা অপশন 3টা জিনিস পেলাম। এখন মেইন কাজ হচ্ছে আমাদের যোগের কাজ। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমাকে জর্জ বুলি যেভাবে তিনি যৌক্তিক যোগের কাজটা করছেন, তিনি করছেন কি আপনার এভাবে 0 + 0 সমান সমান কত হবে, 0 + 1 সমান সমান কত হবে, 1 + 1 সমান কত হবে, 1 + 0 সমান কত হবে, 1 + 1 সমান কত হবে। তাহলে এই যে জিনিসটা আমরা লিখলাম, একটু আগে দেখুন তো আমরা বাইনারি গণিতে সেম জিনিসটা লিখছিলাম কিনা, বাইনারি গণিতে যেটা লিখছি বুলিয়ান অ্যালজেব্রা তো সেম জিনিসটা লিখছি। ক্লিয়ার? বুঝতে পারছেন?
থাকুক, অটো ফোকাসটা বন্ধ করা যায় তো সবচেয়ে সুবিধা হতো। দেখেন তাহলে যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা শিখছি সেটা কি লিখছিলাম, 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1। আপনারা বলতে পারেন আগে যেটা শিখলাম এটা তো একই, নতুন কি আছে? আর নতুন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এখানে কি করছিলাম, 1 + 1 = 0, হাতে থাকবে 1। কিন্তু এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাতে হাতে হাতে কোনো কিছু থাকবে না, কারণ এটা গেট দিয়ে প্রকাশ করতে হবে। অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা সবগুলো প্রকাশ করতে হবে কিন্তু কি দ্বারা? গেট দ্বারা। তাহলে যেহেতু গেট দ্বারা প্রকাশ করতে হবে সেহেতু আমাকে অবশ্যই যদি হাতে 1 থাকে, হাতে 1 থাকলে সেটার জন্য আমাকে একটা গেট ইউজ করতে হবে। তাহলে এখানে যেহেতু হাতে রাখবেন তাহলে মাথায় রাখবেন 0 + 0 = নরমালি এগুলো সব আছে, 1 + 1 = এখানে 1 বসায় দিবেন। তাহলে যৌক্তিক যোগের কাজ হচ্ছে কত? 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1। বুলিয়ান গণিত বাইনারি গণিত করছিল 1 + 1 = 2, হাতে থাকবে 1 + 1 = 1, 0, 1 + 1 = 0, হাতে থাকবে 1। কিন্তু এখানে কোনো হাতে থাকবে না, এখানে 1 + 1 = 1। এখন কেন 1 + 1 = 1 সেটা একটু ব্যাখ্যাটা দেখে আসুন। কারণ এটা সার্কিট, এটা কিন্তু লজিক গেট মানে হচ্ছে সার্কিট। তাহলে তো একটা সার্কিট না কি? এটা ভাল্ব, এটা ব্যাটারি, এটা বাল্ব, এটা হচ্ছে দুইটা কানেকশন। আমরা ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ধরলাম। বুঝতে পারেন আপনার এখানে চিত্র বুঝতে পারবেন আশা করি। খেয়াল করেন, তাহলে আমরা প্রথম হচ্ছে 0 + 0, তাহলে দুটাই যেহেতু 0 মানে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস যাওয়ার আগে ভুলে গেছি জিনিসটা বলতে, এখানে 0 এবং হচ্ছে 1 এই দুটাই কিন্তু সাধারণত কাজ করবে, কারণ কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কিছু বুঝে না। বাইনারি ছাড়া তো 0 আর 1 ছাড়া কম্পিউটার কিছুই বুঝে না। সেখানে 0 আর 1 নিয়ে কিন্তু গেটগুলো কাজ করবে, এখানে অন্য কোনো সংখ্যা আসবে না। মাথায় রাখবেন এখানে বুলিয়ান অ্যালজেব্রা হোক বা লজিক গেট হোক, সেখানে 0 মানে হচ্ছে নো, ঠিক আছে? 0 মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? 0 মানে হচ্ছে অফ। সেম ভাবে এখানে যদি বলি, অথবা এখানে বলতে আরেকটা বলতে পারি ফলস। তারপর এখানে হচ্ছে কি 1 মানে হচ্ছে ইয়েস, এটা হচ্ছে পজিটিভ, এটা মানে হচ্ছে অন, এটা মানে হচ্ছে টু রুল আপ, মানে হচ্ছে কি ট্রু, ঠিক আছে? আসেন তাহলে 0 মানে নো, নেগেটিভ, অফ, আর হচ্ছে কি ফলস। 1 মানে হচ্ছে ইয়েস, পজিটিভ, অন, তারপর হচ্ছে কি ট্রু। তাহলে আমরা জানি 1 মানে হচ্ছে আমার একটা সুইচ যদি ধরি, একটা সুইচের যদি ধরি, আমরা যদি সুইচ ধরি, সুইচের আমরা এক পাশে দিলে জ্বলে, উপর মানে একটু উপরের দিকে উপরের দিকে বন্ধ করলে সেটা কি বন্ধ হয়ে যায়। বাতি, অর্থাৎ বাতির ক্ষেত্রে আমরা যদি আমাদের যে ইলেকট্রিক যে মানে সুইচ গুলো আছে সেগুলো খেয়াল করে দেখবেন, দিলে এক চাপ দিলে জ্বলে, আর এক চাপ উপরের দিকে বন্ধ দিলে বন্ধ হয়ে যায়। তাহলে 0 আর 1 এর কাজ করে এখানে। তাহলে দেখেন তো আমার এখানে কানেকশন দুটোই কিন্তু কি, দুটো কানেকশনে কিন্তু আমার 0 আছে কাটা, তার মানে এখানে দুটো কানেকশনে কি আছে? অফ আছে। তাহলে যেহেতু অফ আছে তো আমার কি হবে? বাতি জ্বলবে? বাতি কিন্তু জ্বলবে না, সেজন্য আমার এখানে 0 আছে, তো বাতি তো জ্বলবেই না। আবার দেখেন আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ হচ্ছে 0 কিন্তু বি হচ্ছে 1 আছে, তার মানে বির কানেকশন আমি এখানে কি দিলাম? আমি এখানে এখন বির কানেকশনটা দিলাম। তাহলে বির কানেকশন দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে বিদ্যুৎ প্রবাহ এই পাশ থেকে গিয়ে এই পাশে এসে আবার কি করবে? এই পাশ থেকে গিয়ে এই পাশে আসবে, তারপর এই পাশে গিয়ে এই পাশ থেকে এটা জয়েন্ট হবে না, তখন বাতি জ্বলবে? তখন কিন্তু বাতি জ্বলবে, কারণ কি আমার যেহেতু বিদ্যুৎ কানেকশন আবার একটা জায়গা দিয়ে পাইছে, তার মানে আমাকে বাতি জ্বলবে। এখন জ্বলা মানে কি 1, দেখেন 1 হয়েছে। সেম ভাবে দেখেন পরেরটা দেখি, পরেরটা হচ্ছে কত? 1 + 0 = 1 কিভাবে হয়েছে? তাহলে তখন হচ্ছে এর কানেকশন আমি কানেকশন দিলাম, তাহলে সেম ভাবে কি হবে? এই পাশ থেকে গিয়ে এই পাশে গিয়ে কারেন্ট এখানে আসবে, আর একটা এই পাশ থেকে, কারণ আমরা জানি প্লাস আর মাইনাস কিন্তু দুটো জিনিস আছে, মানে ব্যাটারির ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক দুটো জিনিস আছে। তাহলে কি হবে? যখন আমরা একটা কানেকশন দিলাম তাহলে দেখুন তো বাতি ঠিকই জ্বলবে, তাহলে বাতি জ্বলতেছে। আর যদি দুটো কানেকশন দিই তাহলে কি হবে? আমি যখন আমি আমার কোশ্চিনে যখন আমি যখন আইসিডি পড়াতাম, আমি একটা ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে ঠিক আছে এখন বুঝলাম সবকিছু, কিন্তু দুইটা কানেকশনে যদি কি দেয়, দুইটা কানেকশনে যদি 1 থাকে তাহলে বাতি কি হবে? একজন আমার উত্তর দিচ্ছে বাতি নাকি ফুটে যাবে, মানে বাতি নাকি ব্লাস্ট হবে। কেন? কারণ দুইটা কানেকশন যেহেতু আছে বিদ্যুৎ বেশি যাবে, কেন বাতি ফুটে যাবে। আসলে বাতি সেম কাহিনী থাকবে, তাহলে কি হবে? বাতি জ্বলবে, সেহেতু 1 হবে, ঠিক আছে? তাহলে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আপনার সত্যক সারণী, আর এটা হচ্ছে সার্কিট। আপনাকে এত জটিলতা এত কিছু মনে রাখার দরকার না, আপনি শুধু এটা মাথায় রাখবেন। এবার আমরা আসি গেটের ক্ষেত্রে। তাহলে এই যৌক্তিক যোগের গেটটা হচ্ছে এই ধরনের,
যৌক্তিক যোগের গেট হচ্ছে এই ধরনের, ঠিক আছে? এটাকে বলা হয় অর গেট। কোন গেট? অর গেট। অর মানে কি? অর মানে হচ্ছে কি করবে? সে অল টাইম যোগ করবে। তাহলে যোগের কাজ হচ্ছে কি? যৌক্তিক যোগের কাজ করে হচ্ছে অর গেট, এবং অর গেটের কাজ হচ্ছে শুধুমাত্র যোগ করা, এখানে অন্য কিছু সে করবে না। আর গেটটা কিন্তু চিহ্ন রাখেন, কারণ আপনাদের পরীক্ষা যদি বা আসবে না, গেট কিন্তু আসবে না, হ্যাঁ মাঝে মধ্যে দিয়ে দেয় এটা কোন ধরনের গেট যদি বলে, তখন আপনাকে বলতে হবে এটা অর গেট, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট বোঝাই। তাহলে হচ্ছে আমরা এভাবে শিখলাম যৌক্তিক যোগের কাজ হচ্ছে কি করে? সে যোগ করে। এখন আসে আমরা এখানে এন্ড এর ক্ষেত্রে আসি। এন্ড এর ক্ষেত্রে আমরা যদি দেখি, এন্ড মানে হচ্ছে গুণ, তাহলে 0 × 0 সমান সমান 0 × 1 সমান সমান 1 × 0 সমান সমান 1 × 1 সমান সমান, এটা হচ্ছে নর্মাল আমরা যেভাবে গুণ করি। তাহলে 0 সাথে 0 গুণ করলে 0ই হবে, 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমার কি হয়? 0 হয়। তাহলে এখানে 0, তাহলে 1 × 1 সমান 1, এটা আমরা নর্মালি যেভাবে গুণ করি ঠিক সেভাবে কিন্তু হচ্ছে, ঠিক আছে? তাহলে 0 × 0 সমান 0, 0 × 1 সমান 1, 1 × 0 সমান 0, 1 × 1 সমান 1। এই বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমাদের একটা দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেন আমরা একটু পরেই করব। আমরা গেলাম, আমরা এখান থেকে দেখলাম। এখন যদি সার্কিট দিয়ে দেখাতে যাই, তাহলে সার্কিট হবে এই ধরনের, সার্কিটটা হবে এই ধরনের, ঠিক আছে? বাতি হচ্ছে এটা গেল। এখন এটা যদি আমরা এটা যদি বি ধরি, তাহলে দুটো যেহেতু কানেকশন কাটা, তাহলে আমার বাতি জ্বলবে না, তাহলে পেলাম বাতি জ্বলবে না। এখন এ কানেকশন কাটা, বি কানেকশন দেওয়া আছে, কিন্তু আমার তো বাতি এখানে তো কানেকশন নাই। যেহেতু এখানে কানেকশন আছে, আমার বাতির বিদ্যুৎ প্রবাহ তো এদিক থেকে যাবে, কিন্তু এক পাশ থেকে তো যাবে না, তাহলে সেখানে বাতি জ্বলবে না। আবার ধরেন এটা কাটা আছে, এটা দেওয়া আছে, 1 দেওয়া আছে, এটা 0 দেওয়া আছে, তার মানে এ তে 1 দেওয়া আছে, বি তে 0 দেওয়া আছে, তাহলে আমার এটা এই পাশ পর্যন্ত আসবে, এই পাশে তো আর যাইতে পারবো, কারণ এখানে তো কানেকশন নেই, তাহলে এখানে 0 আসবে, বাতি জ্বলবে না। এখন দুটো কানেকশনে দেওয়া আছে, তাহলে দুটাই 1 করা আছে, তাহলে বাতি জ্বলবে, 1 হবে। বুঝতে পারছেন? এখন এই যে কোয়েশ্চেনটা হয়, এখন আপনাদের যদি কোয়েশ্চেনটা ভেবে যদি করে, একটা কোয়েশ্চেন আসছে মেবি, না এটা এখানে না, এটা একটু পরে আসবে। হ্যাঁ, এখন আপনাদের কোয়েশ্চেন যদি হয় কোন গেটে মানে সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, কোন গেটে? যদি কোয়েশ্চেন হয় এভাবে, সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেটে, তাহলে আমরা কি কি পাবো? সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেটে? দেখেন তো সকল ইনপুট 1 আছে কিনা, 1 থাকলে আউটপুট 1 হয় এই গেটে। আমি গেটের নাম কিন্তু বলি না এখনো পর্যন্ত, তাহলে গেটের নামটা বলে দিই, তাহলে কোয়েশ্চেন আমাদের ক্লিয়ার হবে। তাহলে গেটটা কিনে আগে, গেট হচ্ছে এটা, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যান্ড গেট, যার কাজ হচ্ছে কি করা? শুধুমাত্র গুণ করা, আর কিছুই না। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে হচ্ছে কোনো একটা, অর্থাৎ সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেটে? এখন আপনি যদি বলেন অ্যান্ড গেট, তাহলে কিন্তু ভুল হবে। দেখেন তো সকল ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, অর গেটও হয়, তাহলে এখানে দুটো অপশন আসবে। এখন দুইটা অপশন তো আপনার পরীক্ষায় দিবে না, পরীক্ষায় হয় অ্যান্ড দিবে নাহলে অর দিবে, তাহলে বাকি তিনটা অপশন আবার এই দুইটার বাইরে দিবে, ঠিক আছে? তাহলে আবার আমরা আসি, দেখি কোয়েশ্চেনগুলো কিভাবে হয়। আর একটা কোয়েশ্চেন আমি যদি বলি, সিম্পল একটা কোয়েশ্চেন যদি এভাবে করে, যে কোনো একটা ইনপুট 1 হলে, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেটে? ঠিক আছে? তাহলে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেটে? এভাবে যদি আসে, এখন আপনাকে অপশন যদি করে অর গেট, অপশন যদি করে এন্ড গেট, অপশন যদি করে নট গেট, অপশন যদি করে এক্সর গেট, তাহলে কোনটা আনসার হবে? আমি আবার কোশ্চেনটা বলতেছি, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেটে? ঠিক আছে? তাহলে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেটে? দেখেন তো এই জায়গায় যদি দেখি, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 কিন্তু হয় না, এখানে 1 আছে কিন্তু আউটপুট 1 হয় নাই, এখানে দুটো ইনপুট 1 হলে 1 আছে, তার মানে আমাকে এন্ড গেট সবার আগে বাদ, নট গেট আর এক্সর গেট হবে না, অর গেটই হবে, বলে দিচ্ছি। তাহলে দেখেন আমরা কিভাবে হবে, দেখেন যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, তাহলে দেখেন এখানে দুটো ইনপুটের 0 ছিল, সেখানে 0 আছে, 1 আসে নাই, কিন্তু এখানে দেখেন এখানে 0 আছে, এখানে 1 আছে, তার মানে একটা 1 পেলাম, আমার আউটপুট 1 হয়েছে। একটা ইনপুট 1 হয়েছে, তাহলে আমার এখানে কি 1 হয়েছে, এখানে দুটো ইনপুটে 1 আছে, আমার 1 হয়েছে। তার মানে শুধুমাত্র অর গেটেই হয় কি, কোন একটা ইনপুট 1 হলে আউটপুট অল টাইম 1 আসবে, সেটা হচ্ছে অর গেটে, ঠিক আছে? আর কোনো গেটে কিন্তু আসবে না। অর্থাৎ এগুলো হচ্ছে সিম্পল কোয়েশ্চেনগুলো করে সাধারণত পরীক্ষা হলে। আমরা গেটগুলো ছিলাম, এখন আসি পরিপূরক। পরিপূরক তো একটু আগেই করে আসছিলাম, সেটা হচ্ছে কি 0 থাকলে আমরা 1 করব,
1 থাকলে 0 করব, একটু আগে একের পরিবর্তন করা আছে না ওই জিনিসটাই। তাহলে এটা গেট কি, এটা কোনো সার্কিট টার্কিট নাই, এটা গেট হচ্ছে এরকম। তাহলে আমরা যদি এখানে যদি 0 দিই, এখানে আসবে 1, এখানে 1 দিলে এখানে আসবে 0 নিয়ম অনুযায়ী। তাহলে এটা হচ্ছে যৌক্তিক যোগ অর গেটের কাজ, যৌক্তিক গুণ অ্যান্ড গেটের কাজ, পরিপূরকের কাজ হচ্ছে কি নট গেটের কাজ। ক্লিয়ার? এতটুকু আমরা বেসিক জিনিসটা বললাম। এখন আমরা যাবো সরাসরি বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে, যেখান থেকে আপনাদের কিন্তু পরপর 2 বছরে কিন্তু কোয়েশ্চেন আসছে। আপনাদের হাতে যদি কততম 36তম আর হচ্ছে 38তম যদি কোয়েশ্চেন থেকে বের করে রাখতে পারেন, সমস্যা নেই, দেখতে পারবেন কোয়েশ্চেনগুলো। দেখেন এখন আমরা আসবো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাতে। বুলিয়ান অ্যালজেব্রা একসময় একটা বানান লিখতাম, এটা এখন আরেকটা লিখতেছি, সমস্যা নেই, দুইটাই হয়। দেখেন আমরা এখানে কি কি পাইছিলাম, 3টা জিনিস পাইছিলাম না, যৌক্তিক যোগের কাজ, এখানে সব জায়গায় সেম জিনিস। সেখানে আমি প্রথমে বেসিকটা বুঝাই আসছি, গেট টেট সব কিছু দিয়ে বুঝাই আসছি। তাহলে এখানে হচ্ছে কত, যৌক্তিক যোগের কাজ যদি কি 0 + 0 না, 0 + 0 না, এখানে হচ্ছে কত জানি, ধরেন a + 0, মানে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে a + 1, a + a + a কমপ্লিমেন্ট, a + a কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আপনাকে যৌক্তিক যোগের ক্ষেত্রে আপনাকে অপশন দিবে, অর্থাৎ এখানে এই 4টা জিনিস মাথায় রাখতে হবে। যোগ আমরা একটু আগে করে আসছি না, তাহলে এখন আমরা আগে একটু আগে যেটা করে আসছি সেটার সাথে মিলাম তো, 0 + 0, 0 + 1, 1 + 0, 1 + 1, জাস্ট এই জিনিসটা এখানে বলা হয়েছে আর কিছু না। কিন্তু এখানে আমরা তো দুটারই কি দেওয়া আছে, তো দুটো ইনপুটেরই কিন্তু একটা একটা করে মান দেওয়া আছে, কিন্তু এখানে দেখেন তো এখানে কিন্তু একটার মান দেওয়া আছে, একটার মান দেওয়া নাই। এখন আমরা যদি দেখি আমরা এখানে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ধ্রুবক আর একটা হচ্ছে চলক। এখন চলক কি ধ্রুবক কি এই জিনিসটা তো বুঝতে পারেন। ধ্রুবক মানে হচ্ছে যেটার মান নির্দিষ্ট, মানে যেটাকে পরিবর্তন করা যাবে না, আর চলক হচ্ছে কোনটা, যেটার মান আমরা নিজেরাই নিতে পারবো, ঠিক আছে, সেটা হচ্ছে চলক। তাহলে দেখেন এখানের মধ্যে আমরা এর মান কিন্তু আমাদের কি দেওয়া নাই, এর মান আমরা কত ধরতে পারি, আমরা এর মান আমরা হয় 0 ধরতে পারি, 1ও ধরতে পারি, ঠিক আছে। তাহলে যেটার মান দেওয়া নাই সেটার মান আমরা ধরবো। এখন চাইলে আপনারা এগুলো মুখস্থ করতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে মানে বেসিক দিয়ে বুঝাই, তাহলে আপনারা জিনিসটা মাথা থাকবে বেশি। আমরা জানি যৌক্তিক যোগ মানে হচ্ছে একটা অর গেট হবে, একটা অর গেট যেতে হবে। তাহলে দেখেন প্রথম আমাদের এখানে কি আছে, প্রথম মান আছে a + 0, তাহলে আমরা একটা ইনপুট দিলাম a, আর একটা ইনপুট তো 0 দেওয়াই আছে, তার মানে আমরা এখানে মান কার ধরতে পারবো, আমরা এখানে এর মান আমরা ধরতে পারবো। এখন আমরা এর মান 0ও ধরতে পারি, এর মান 1ও ধরতে পারি, কারণ যেহেতু আপনারা যেহেতু এখানে চলক ভেরিয়েবল, ভেরিয়েবলের মানটা কিন্তু আমরা নিজের মতো করে নিতে পারবো, কিন্তু নিজের মতো এখানে 2 3 4 5 নিতে পারবো, কারণ যেহেতু গেট আমাকে 0 আর 1 এর মধ্যে আসতে হবে, ঠিক আছে। তাহলে 0 আর 1, তাহলে আমি যদি প্রথমে যদি 0 ধরি, তাহলে খেয়াল করেন আমরা একটু আগে যেগুলো শিখছিলাম, 0 + 0 সমান কত, 0 + 0 সমান 0 না, ঠিক আছে, 0 + 0 সমান 0। আবার আমি যদি এখানে যদি 1 ধরি, এর মান যদি 1 ধরি, তাহলে এখন তো 1 + 0 সমান কত, 1 কিনা, ঠিক আছে। তো আমরা একটু আগে যে যৌক্তিক যোগের যে 3টা পার্টে করছিলাম ওই জিনিসগুলো করতেছি। তাহলে আমরা এখানে এর মান দেওয়া ছিল না, আমরা এর মান 0ও ধরতে পারি, আবার এর মান কত ধরতে পারি, 1ও ধরতে পারি। তাহলে 0 ধরলে আমার হবে কত, 0 + 0, কারণ এটা তো আমার দেওয়াই আছে, এটা আমি চেঞ্জ করতে পারবো, আমাকে চেঞ্জ করতে হবে এটা। তাহলে 0 + 1 সমান না, 0 + 0 সমান 0, 1 + 0 সমান 1। তাহলে আমার এখানে মান কয়টা হয়েছে, 2টা হয়ে গেছে না। তাহলে এখন আমি কি এখানে এখন এই জায়গায় এসে আমি কি a + 0 সমান কি 0 লিখবো নাকি 1 লিখবো? এখন আপনি যদি বলেন 0, তাহলে 1 কি দোষ করছে, 1ও তো ফলাফল আসে। আবার যদি বলেন 1, তাহলে 0 তো ফলাফল আসে, তাহলে কোনটাকে বাদ দিবেন, তাহলে কোনোটা বাদ দেওয়া দরকার নাই। দেখুন তো আমরা এখানে এর মান ধরছিলাম না 0 আর 1, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 0 একবার পাচ্ছি 0, একবার পাচ্ছি 1, তার মানে সরাসরি আমরা কি ধরতে পারি, a + 0 সমান a, ঠিক আছে, a + 0 সমান, কারণ আমি এখানে 0 লিখলেও আমার 1টা বাদ যাচ্ছে, 1 লিখলে আবার 0 বাদ যাচ্ছে, কারণ দুটোতে ইনপুট আসতেছে, আউটপুট আসতেছে। সো আমরা এখানে কি ধরবো, a + a সমান a + 0 সমান a। আবার আমরা মানে আমরা আমাদের সেই পুরোনো দিনের কাহিনীগুলো পরে আসি। দেখেন তো 0 + 1 সমান কত লিখতাম, 1 লিখতাম না। 2 + 0 সমান কত, 2 লিখতাম। 3 + 0 সমান কত, 3। 100 + 0 সমান 100 না। তাহলে সেম ভাবে আমরা যদি লিখি a + 0 সমান a আসবে। তাহলে আপনি এভাবে করতে পারেন, মানে বেসিক দিয়ে বুঝতে পারেন। আবার 0 এর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটাই হয়, তাহলে 0 এর সাথে a যোগ করলে a হবে, গেল। এবার আসি এখানে, এটা তো পেলাম, তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে এবার এটা করবো, এটা আমাদের শেষ।
এবার হচ্ছে a প্লাস 1, তাহলে 1 এর মান দেওয়াই আছে, 1 এর মান কি দেওয়া আছে আমাদের দেওয়াই আছে। তাহলে আমরা এখানে 0 ধরতে পারি, এখানে কত ধরতে পারি 1 ধরতে পারি, কারণ আমার যেহেতু এটা চলক। এখন এখানে কিন্তু আরো ভাবে করার দরকার হয় না, কারণ আচ্ছা আমি আগে বুঝাই তারপর শর্টকাটটা বুঝাবো। দেখেন আমরা যদি এখানে যদি প্রথম যদি 0 ধরি, তাহলে 0 প্লাস 1 সমান 1 ফলাফল। 1 ধরলে 1 প্লাস 1 সমান 1 এই হচ্ছে, এখানে কিন্তু আর 0 আসতেছে না। তাহলে যেহেতু এখানে শুধুমাত্র একটা 1 এই আসতেছে, সো আমরা এখানে 1টা লিখবো, কারণ দুইটা ফলাফল আসলে আমরা এ লিখবো, যদি একটা ফলাফল আসে সেই সংখ্যাটাই লিখবো, ঠিক আছে। এখন দেখেন এটাও করার দরকার হয় না, কেন হয় না? আমরা জানি এটা কোন গেট, এটা হচ্ছে অর গেট। অর গেটের নিয়ম কি? অর গেটের নিয়ম হচ্ছে কোন একটা ইনপুট 1 হলে আউটপুট কি 1। ওই যে একটা কোশ্চেন বলছিলাম, কোন গেটে, অর্থাৎ একটা ইনপুট 1 হলে আউটপুট অল টাইম 1 হয়, কোন গেটে? অর গেট। তাহলে যেহেতু আমার এখানে একটা ইনপুট 1 দেওয়াই আছে, আবার এখানে আমি যত ধরি না কেন আমার 1ই আসবে, সো আমার এটা করার দেখেন, তাহলে 1 প্লাস a প্লাস 1, কারণ দেখবেন অর গেটে কোন একটা জায়গায় যদি 1 থাকে অল টাইম আউটপুট 1। কিভাবে হয় দেখেন, আমি লিখলাম 0 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 0, এটা ফলাফল কত আসবে? আপনি এত টেনশন করতে পারেন, 0 0 অনেকগুলো, 4টা 0 আছে, একটা 1 আছে, আউটপুট অল টাইম 1। কারণ কি? অর গেটের নিয়ম হচ্ছে, অর গেটের নিয়ম হচ্ছে কোন একটা ইনপুট 1 হলে আউটপুট অল টাইম 1 হবে, আর এন্ড গেটের নিয়ম হচ্ছে কোন একটা ইনপুট 0 হলে আউটপুট অল টাইম 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, কোন একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যায়, এটা আমাদের টেনশনের বিষয় না। আমাদের টেনশনের বিষয় হচ্ছে এর পরেরটা, কারণ এখানে 0 আর 1 তো কিছুই দেওয়া নেই, এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে a, এখানে দেওয়া আছে a, এখন দুটাই কিন্তু ভেরিয়েবল এখানে। তাহলে উত্তর হবে কি? দেখে আমরা উত্তর কি হবে, এটা সমান যদি 0 ধরি, তাহলে একটা a সমান যদি 0 ধরি, এই a সমান তো 0 ধরতে হবে, কারণ দুটো তো একই ভেরিয়েবল। তাহলে 0 প্লাস 0 সমান কত 0, আবার যদি এটা যদি 1 ধরি, এটাও আমার হয়ে যাবে কত 1, কারণ দুটো ভেরিয়েবল একই। তাহলে যেহেতু 1 প্লাস 1 সমান 1, তাহলে কয়টা আনসার আসলে? দুইটা আনসার না? দুইটা আনসার আসলে বলছিলাম যেটার মান ধরবো সেটাই বসিয়ে দেবো। তাহলে a প্লাস a সমান a, এখানে আবার a স্কয়ার লিখে দিবেন না, ঠিক আছে, a প্লাস a সমান a, ক্লিয়ার। এবার আসি পরেরটাতে, a প্লাস a কমপ্লিমেন্ট সমান কত হবে? তাহলে a প্লাস a কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিপরীত, আর কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। তাহলে এর মান যদি আমরা যদি কত ধরি, এর মান যদি আমরা যদি 0 ধরি, তাহলে আমার কমপ্লিমেন্ট হয়ে যাবে কত 1। তাহলে দেখেন তো আমরা নট গেট করছিলাম না একটু আগে, নট গেট। তাহলে আমরা যদি এখানে যদি লিখি, এটা হয়ে যাবে এখানে কি a কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি এখানে যে 0 দিই, আমার এখানে হয়ে যাবে কত 1, এখানে 0 দিলে আমার কমপ্লিমেন্ট যে হয়ে যাবে 1, আবার এখানে যদি 1 দিই কমপ্লিমেন্ট হয়ে যাবে 0, তাহলে এখানে 1 দিলে এখানে হয়ে যাবে কত 0। তাহলে আবার খেয়াল করেন তো, 0 প্লাস 1 সমান কত, 0 প্লাস 1 সমান 1, আবার 1 প্লাস 0 সমান 1, একটা ইনপুট পাচ্ছে, তার মানে a প্লাস a কমপ্লিমেন্ট সমান 1। তাহলে এই চারটা আপনারা আমি বেসিক দিয়ে বুঝলাম, আপনারা চাইলে মুখস্থ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মুখস্থ রাখতে পারেন মুখস্থ রাখতে পারবেন, আর যদি মুখস্থ রাখতে না পারেন তাহলে এভাবে বুঝে বুঝে করবেন, ঠিক আছে। এখন পরীক্ষায় কোনটা আসছে আমরা সেটা একটু করে দেখে আসি। বুঝতে পারছেন? আবার তাহলে আমরা পরীক্ষার কোশ্চেনটা দেখি, যে পরীক্ষায় আসলে কোশ্চেন কোনটা আসছিল। পরীক্ষায় কোশ্চেন আসছে বুলিয়ান অ্যালজেব্রা এর নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, মানে এটা হচ্ছে তো আপনার 36তম বিসিএস এ। ক নাম্বার অপশন করছে a প্লাস a কমপ্লিমেন্ট সমান 1, খ নাম্বার অপশন করছে a ইন্টু a সমান 1, গ নাম্বার অপশন করছে a প্লাস a সমান 2a, আর ঘ নাম্বার অপশন করছে কোনোটি নাই, কোনোটি নয়। তাহলে এবার খেয়াল করেন, আমরা যদি কোয়েশ্চেনটা যদি দেখি, তাহলে a প্লাস a কমপ্লিমেন্ট সমান কত পাইছিলাম আমরা, 1 পাইছিলাম না। তাহলে বলছে কি বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে কোনটি সঠিক, এটা তো আমরা এখন করি না, এটা আনসার হবে না, আমি আগে বলতেছি। আর a প্লাস a সমান আমরা কত দেখছিলাম, তাহলে আমরা যারা মনে রাখতে মুখস্থ রাখতে পারবেন তারা মুখস্থ রাখেন, যারা বুঝতে পারবেন তারা এভাবে লিখবেন। তাহলে যেহেতু a প্লাস a কমপ্লিমেন্ট আছে, তাহলে দেখুন তো a প্লাস a কমপ্লিমেন্ট লিখবো। তাহলে আমরা a সমান যদি কত ধরি 0 ধরি, তাহলে a কমপ্লিমেন্ট সমান 1 ধরতে হবে, তাহলে 0 প্লাস 1 সমান 1 আসবে। আবার আমরা যদি কত ধরি a সমান 1 ধরি, তাহলে a কমপ্লিমেন্ট সমান 0 ধরতে হবে, তাহলে 1 প্লাস 0 সমান 1 এ আসবে। তাহলে দেখুন তো a প্লাস a কমপ্লিমেন্ট সমান 1, তার মানে এটাই সঠিক, ঠিক আছে। তাহলে বাকিগুলো সঠিক নয় কেন? কারণ আমরা জানি a প্লাস a যদি করি
তাহলে 0 প্লাস 0 সমান 0 আসবে। আবার যদি আমরা যেখানে 1 ধরি a সমান, তাহলে এখানে 1 হবে, তাহলে 1 প্লাস 1 সমান কত আসবে? 1 আসবে। তাহলে দুটো মান আসতেছে, তাহলে কি হবে? a প্লাস a সমান a করছিলাম, কিন্তু এখানে আছে কত? 2a। তারপরে এটাও বাদ, আর কোনোটাই নয়তো নাই, হবে না, কারণ আমরা তো উত্তরটা পেয়ে গেছি। বুঝতে পারছেন আবার কিভাবে জিনিসটা কোয়েশ্চেনটা হয়েছে? আপনি চাইলে, আমি আবার বলছি, আপনি চাইলে মুখস্থ করতে পারেন, আপনি চাইলে বুঝে বুঝে করতে পারেন। আমি দুভাবেই দেখাচ্ছি কিভাবে করবেন, আপনি যেভাবে আপনি করতে পারেন, ঠিক আছে? আপনার যেভাবে সুবিধা লাগে পরীক্ষা হলে করেন। তাহলে আমাদের বলে আনা যাবে যৌক্তিক যোগ গেল। এখন আসবো যৌক্তিক গুণ। যৌক্তিক গুণ, তাহলে যৌক্তিক গুণের ক্ষেত্রে আমরা প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে, আবার লিখতে 0, a ইন্টু 0 সমান a ইন্টু 1 সমান a ইন্টু a সমান, আবার হচ্ছে কত? a ইন্টু a কমপ্লিমেন্ট সমান কত হবে? তাহলে আমরা সেম আমাদের সেই বেসিক নিয়মেই করি, কারণ একবার বুঝলে বারবার জিনিসটা কাজে লাগাতে পারবেন। প্রথম হচ্ছে দেখেন, আমরা তো তাহলে যৌক্তিক গুণের অর্থাৎ গুণের ক্ষেত্রে এন্ড গেটের ক্ষেত্রে কি বুঝলাম? এন্ড গেটের ক্ষেত্রে বলছিলাম কোন একটা ইনপুট 0 হলে, কোন একটা ইনপুট 0 হলে আউটপুট কি? আউটপুট অল টাইম হচ্ছে 1, এই আউটপুট অল টাইম 0। তাহলে কি বলছি? এন্ড গেটের ক্ষেত্রে কোন একটা ইনপুট 0 হলে আউটপুট অল টাইম কি? আউটপুট অল টাইম 0। তাহলে এখানে একটা 0 দেওয়া আছে না, সো আমার এটা করার দরকার নেই, যেহেতু একটা ইনপুট 0 আছে আমার এটা অল টাইম 0 আসবে। কিন্তু প্রমাণটা দেখাই দিই একটু, a ইন্টু 0, তাহলে a সমান যদি 0 ধরি, তাহলে এখানে তো 0 প্লাস 0 সমান কত? 0। আবার a সমান আমরা যদি 1 ধরি, তাহলে 1 প্লাস 0 সমান 0ই আসতেছে। তাহলে দেখবেন যে কোন একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হচ্ছে। পরেরটা যদি দেখি, এখানে 1 দেওয়া আছে, আবার আউটপুট যদি বা 0 আসবে, খেয়াল করেন। এর মান আমি নিতে পারবো, বির মান আমাকে কি দেওয়া আছে? একটা ইনপুটের মান a আছে, একটা ইনপুটের মান 1 আছে, তাহলে 1 নির্দিষ্ট, এটা মান নিতে, এটার মান যদি দেখেন যে 0 নিই, খেয়াল করেন তো, 0 প্লাস 1 সমান কত? এখানে a আসবে উত্তর। 0 প্লাস 1 সমান কত? 0 প্লাস 1 সমান 0। এখন আমরা যদি এর মান যদি 1 ধরি, তাহলে দেখেন তো 1, ভুল বলছি, আবার আমি রিপিট করতেছি, আমি প্লাস বলছি এখানে, তাহলে এখানে হচ্ছে কত? 0। তাহলে 0 ইন্টু 1 সমান কত? 0, ঠিক আছে? আবার যদি 1 ধরি, তাহলে 1 ইন্টু 0 সমান কত? 1। তাহলে উত্তর কয়টা পাচ্ছি? 2টা পাচ্ছি। তাহলে 2টা উত্তর পেলে কি করতে বলছিলাম? এটাই বসিয়ে দিব। তাহলে a ইন্টু 1 সমান a, ক্লিয়ার? প্লাস প্লাস বলতে বলে প্লাসে চলে আসে, ইন্টুটা মাথায় থাকে না। আবার আসি পরেরটাতে যাই। যেহেতু আমার দুটাই a দেওয়া আছে, তো আমাকে দুটাই a ধরতে হবে। এখন একটা এর মান যদি 0 ধরি, আর একটা এর মান 0 হবে, তাহলে একটা ইনপুট 0 হলে আউটপুট 0, টেনশন নাই। এখন এটার মান যদি কি ধরি, এটার মান তো 1 ধরি, এটার মান 1 ধরতে হবে, তাহলে 1 প্লাস 1 ইন্টু 1 সমান কত? 1 আসবে। তাহলে দুইটা আউটপুট পাচ্ছি, তাহলে সেটা আমরা কি করব? a ইন্টু a সমান a, তাহলে a প্লাস a সমান a, আবার a ইন্টু a সমান a, ঠিক আছে? গেল। এবার আসি পরেরটাতে, a ইন্টু a কমপ্লিমেন্ট, তাহলে এটাতে কমপ্লিমেন্ট আসবে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে উল্টাটা। এখন 0 a সমান যদি আমরা a সমান যদি 0 ধরি, তাহলে আমরা কি করতে হবে? কমপ্লিমেন্ট সমান 1 ধরবো, তাহলে 0 ইন্টু 1 সমান কত? 0। আবার a সমান যদি 1 ধরি, কমপ্লিমেন্ট সমান 0 আসবে, তাহলে যে কোনো একটা ইনপুট 0 আসতে অল টাইম 0 আসবে, তাহলে উত্তর হবে 0। তাহলে যৌক্তিক গুণের হচ্ছে কি? a ইন্টু 0 সমান 0, a ইন্টু 1 সমান a ইন্টু a সমান a ইন্টু a কমপ্লিমেন্ট সমান কি? 0, ঠিক আছে? তাহলে আমরা কোয়েশ্চেনটা একটু করে দেখি। আচ্ছা, আমরা ওই সময় যে মানে যে কোয়েশ্চেনটা করছিলাম, সেখানে একটা অপশন ছিল, খ নাম্বার অপশন ছিল a ইন্টু a সমান 1, খ নাম্বার অপশনে ছিল। তাহলে এখানে তো a ইন্টু a সমান a হওয়ার কথা, কিন্তু অপশনে দিয়েছে 1, তাহলে সেটা আমরা তো আগে বলছি ভুল, ঠিক আছে? 36তম কোয়েশ্চেন যেটা লিখছিলাম একটু আগে যোগের ক্ষেত্রে। এখন আমরা দেখি এখান থেকে, অর্থাৎ এই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে কোনটা। এখান থেকে কোয়েশ্চেন আসছে অর্থাৎ কততম? হ্যাঁ, 38তমতে কোয়েশ্চেনটা আসছে। 38তমতে যে কোয়েশ্চেন হচ্ছে এটা, কোনটি সঠিক নয়? ক নাম্বার অপশন দিছে a প্লাস 0 সমান a, খ নাম্বার অপশন দিছে a ইন্টু 1 সমান a, গ নাম্বার আনসার দিছে হচ্ছে a প্লাস a কমপ্লিমেন্ট সমান 1, আর ঘ নাম্বার আনসার দিছে হচ্ছে কত? a ইন্টু a কমপ্লিমেন্ট সমান 1, ঠিক আছে? এখন আমরা জানি, আমরা যৌক্তিক যোগের ক্ষেত্রে পড়ে আসলাম কি, 0 সাথে যে সংখ্যাটা গুণ যোগ করি সেটাই বসে, তাহলে a প্লাস a সমান a আমরা পাইছি, তাহলে এটা সঠিক। তাহলে এটা সঠিক, আমাকে বলছে সঠিক নয়, ভুল কোনটা সেটা বের করতে বলছে।
আবার a ইন্টু 1 সমান a, a ইন্টু 1 সমান a, তাহলে এটাও সঠিক। আবার a প্লাস a কমপ্লিমেন্ট সমান কত হবে, যদি আপনার যদি মনে না থাকে তাহলে আপনি কি করবেন, ছোট্ট করে একটা প্রশ্নের মধ্যে একটা ছোট করে লিখবেন, এখানে a লিখবেন, এখানে a কমপ্লিমেন্ট লিখবেন। তাহলে a সমান যদি 0 ধরেন তাহলে কমপ্লিমেন্ট সমান 1 হবে, তাহলে 0 প্লাস 1 সমান 1 আসবে। আবার a সমান যদি 1 ধরেন কমপ্লিমেন্ট সমান 0 আসবে, তাহলে 1 প্লাস 0 সমান 1 আসবে, তাহলে 1 আসবে। তাহলে a প্লাস a কমপ্লিমেন্ট সমান 1, এটাও শুদ্ধ আছে, এটা শুদ্ধ আছে। কিন্তু আমরা এখন জানি a ইন্টু a কমপ্লিমেন্ট সমান a ইন্টু a কমপ্লিমেন্ট সমান 0 না, কিন্তু আমাদের আছে কত 1, তার মানে আমাদের উত্তর হতো এটা, কারণ এটাই সঠিক নয়। এই তিনটাই হচ্ছে কি, তিনটাই হচ্ছে সঠিক, শুধুমাত্র এটাই ভুল আছে। বুঝতে পারছেন কোয়েশ্চেনটা, 38 যে কোয়েশ্চেনটা আছে। তাহলে এখন যে বুলিয়ান অ্যালজেব্রাগুলো পড়লাম সেই জিনিসগুলো কিন্তু আপনার কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। এখন আরেকটা আছে পরিপূরক, পরিপূরকের একটা সূত্র আছে। তারপরে 3টা গেট দেখছিলাম, আমরা 3টা গেটের এখন অ্যালজেব্রাগুলো পড়তেছিলাম। আমরা 2টা অ্যালজেব্রা শেষ, আমরা ওই সময় পড়ছিলাম সেটা হচ্ছে কি a থাকলে a কমপ্লিমেন্ট হবে, বুঝলাম। যদি এখন যদি মেইন সূত্র হচ্ছে এটা a ডাবল কমপ্লিমেন্ট সমান কত, এটা তো আমরা নরমালি জানি, কিন্তু সূত্র হচ্ছে এটা, অর্থাৎ মেইন সূত্র হচ্ছে এটা, বুলিয়ান অ্যালজেব্রা সূত্র হচ্ছে এটা, a ডাবল কমপ্লিমেন্ট সমান কত, a ডাবল কমপ্লিমেন্ট সমান হচ্ছে a। কিভাবে মাথা রাখবেন দেখেন, পরিপূরক মানে হচ্ছে নট গেট, নট গেট। তাহলে দেখেন আমরা যদি এখানে a দিই, আমার পাই কত, a কমপ্লিমেন্ট না। তাহলে এখানে কয়টা কমপ্লিমেন্ট আছে, ডাবল কমপ্লিমেন্ট আছে। তাহলে ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাকে অবশ্যই এখানে কি করতে হয়েছে, আরেকটা কি করতে হয়েছে, নট গেট বসাইতে হয়েছে। তাহলে ডাবল কমপ্লিমেন্ট আছে, তাহলে এখানে একটা কমপ্লিমেন্ট ছিল, এখানে আরেকটা কমপ্লিমেন্ট যোগ হয়েছে, কারণ দুইটা নট গেট আছে, দুইটা নট গেট মানে হচ্ছে দুইটা কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে দুইটা কমপ্লিমেন্ট যদি হয় তাহলে দেখেন তো, আবার আমরা যদি করি, এটা তো আমি বের করছি। আবার দেখেন আমরা এখানে a লিখছিলাম, এখানে a কমপ্লিমেন্ট লিখছি, আবার এই a কমপ্লিমেন্টকে যদি আমি যদি নট গেটে প্রকাশ করি তাহলে কি হবে, a হওয়ার কথা না। তাও যদি না বুঝেন সংখ্যা দিয়ে দেখাই, এখানে 0 লিখলাম, তাহলে কমপ্লিমেন্ট অনুযায়ী কত হবে, 1 হবে, কারণ 0 এর কমপ্লিমেন্ট পরিপূরক করলে নট গেট করলে কি হবে, অর্থাৎ 1 এর পরিপূরক করলে 1 হয়। আবার 1টাকে যদি আমরা যদি কি করি আরেকটা নট গেটে প্রকাশ করি তাহলে 1টা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না। তাহলে দেখেন তো এই 0 আর এটার মান একই কিনা, তার মানে আমরা এখানে বলতে পারি, আবার আমরা যদি এখানে 1 দিই, এখানে হবে 0, এখানে 1 আসবে, মান সেম এ আসবে। তাহলে আমরা এখন সরাসরি বলবো কি a ডাবল কমপ্লিমেন্ট সমান a। এখন যদি আপনার এভাবে থাকে পরীক্ষায় কয়টা কমপ্লিমেন্ট, 3টা কমপ্লিমেন্ট, তাহলে বুঝতে হবে 3টা কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুইটা কমপ্লিমেন্টে কাটাকাটি গিয়ে একটা কমপ্লিমেন্ট হয়ে যায়, তাহলে আনসার আসবে কত, a কমপ্লিমেন্ট। যদি 4টা কমপ্লিমেন্ট থাকে তাহলে মাথা রাখবেন কিছুই থাকবে না, তার 4টা কমপ্লিমেন্ট মানি হয়, কারণ দুইটা কাটা যাবে, কিছুই থাকবে না। বুঝতে পারছেন, এগুলো হচ্ছে বেসিক পড়ালেখা, আর কিছু নেই, মানে বুলিয়ান অ্যালজেব্রা আর কিছু নেই। এখন আসে আমরা আর একটু জটিলে যাই, সেটা হচ্ছে ডি মর্গান উপপাদ্য। পরীক্ষায় আসতে পারে, যদি বা কোনোদিন আসে নাই, আসার সম্ভাবনা খুব একটা নাই, তারপরে দিলেও দিতে পারে ডি মর্গান উপপাদ্য, ঠিক আছে। আমি সূত্রগুলো আগে লিখি। 1 নম্বর সূত্র, a প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। 2 নম্বর, a ডট বি হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন দেখেন, ধরেন a সমান সমান অসীম, b সমান সমান কি দিব নাম, ধরেন বাবলি। খেয়াল করেন, অসীম এবং বাবলি নামে দুইজন ব্যক্তি কি করেন, তারা দুইজন কি হিসেবে এই বন্ধনে আবদ্ধ হয়েছে। তার মানে এখানে হচ্ছে a প্লাস বি, এই বন্ধনে আবদ্ধ হয়ে তারা কি করছে, তারা একই ছাদের নিচে চলে আসছে। তাহলে দেখুন তো তারা একই ছাদের নিচে চলে আসছে কিনা, তারা যেহেতু তারা একই ছাদ, অর্থাৎ অসীম এবং বাবলি দুইজনেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ে করে তারা কি করলো, একই বন্ধনে মানে একই ছাদের নিচে চলে আসছে, এবং ছাদের নিচে আসার পরে তারা কিছুদিন সুখে জীবনযাপন করলো। এরপরে কি হলো, এরপরে তাদের মধ্যে কি হলো, তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হলো। ঝগড়াঝাটি শুরু হয়ে যাওয়ার পরে তারা কি হলো, তারা দুইজন, অর্থাৎ বাবলি চলে গেছে তার বাপের বাড়ি, বাপের বাড়িতে গিয়ে দুজন দুই ছাদের নিচে কি বসবাস করতেছে, এবং তাদের মধ্যে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, মানে হচ্ছে তাদের মধ্যে এখন তিক্ততার সম্পর্ক শুরু হয়ে গেছে। তার মানে কি হয়েছে, প্রথমে তারা ছাদের নিচে ছিল, সেখান থেকে তারা ঝগড়াঝাটি করার পরে কি হয়েছে, তারা আলাদা আলাদা ছাদের নিচে চলে গেছে, এবং তাদের মধ্যে সেই আগের প্লাসের, অর্থাৎ হচ্ছে ভালোবাসার যে সিম্বল প্লাস,
সেই সিম্বলের মধ্যে তারা কিন্তু নাই। তারা কি হয়ে গেছে, এখন তাদের মধ্যে একটা তিক্ত সম্পর্ক হয়ে গেছে, এবং তিক্ত সম্পর্ক হয়ে গেছে তাদের গুণের সম্পর্ক হয়ে গেছে। ঠিক আছে, এখন কিছুদিন তারা পারিবারিকভাবে এখন পরিবার চিন্তা করতেছে, তারা যে আলাদা থাকে তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে এক ধরনের মানে মনোমালিন্য তৈরি হবে, তাদের মধ্যে ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকবে। এখন তারা কি করছে, পারিবারিকভাবে তারা আবার কি হয়েছে, তারা পারিবারিকভাবে আবার কি হয়েছে, একতাবদ্ধ হয়ে কি হয়েছে, একই ছাদের নিচে কিন্তু বসবাস করতেছে, কিন্তু তাদের মধ্যে কি, তাদের মধ্যে কিন্তু আবার সে আগের কিন্তু ভালোবাসাটা কিন্তু নাই, তাদের মধ্যে কিন্তু সে তিক্ততা চলে আসছে। এখন তারা কিছুদিন বসবাস করার পরে তারা বুঝতে পারলো, তারা একই ছাদের নিচে থাকা সত্ত্বেও তাদের মধ্যে আগের মতো সেই কানেকশনটা নাই, বা তাদের মধ্যে আগের মতো সেই টানটা নাই। এখন তারা যখন আলাদা ছিল, দুজন যেহেতু আলাদা আলাদা ছাদের নিচে ছিল, তিক্ততা ছিল, কিন্তু তাদের মধ্যে একটা টান ছিল। কিন্তু তারা বুঝতে পারলো যে কি, তাদের টানটা যদি রাখতে হয় তারা কি করবে, তারা আলাদা ছাদের নিচে থাকবে, তাহলে তাদের টানটা আবার আগের মতো থাকবে। তখন তারা সিদ্ধান্ত নিল তারা আবার আলাদা আলাদা ছাদের নিচে যাবে টানটাকে বজায় রাখার জন্য। তাহলে এই যে গল্পটা, এটা কাহিনী হচ্ছে, এটা a প্লাস a কমপ্লিমেন্ট, a প্লাস b হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। তার মানে তারা একই ছাদের নিচে ছিল, ঝগড়াঝাটি করে আলাদা আলাদা ছাদের নিচে চলে গেছে, যেখানে তাদের ইন্টু সম্পর্ক তো গুণের সম্পর্ক হয়ে গেছে। পারিবারিকভাবে তারা কি করছে, পারিবারিকভাবে তাদের মধ্যে আবার সমঝোতা হওয়ার পরে তারা দুজন একই ছাদের নিচে আসছে, কিন্তু তাদের মধ্যে কিছু সম্পর্ক আগের সেই সম্পর্ক নয়, গুণের সম্পর্ক কিন্তু রয়ে গেছে, দুজনের মধ্যে মনোমালিন্য রয়ে গেছে একই ছাদের নিচে থাকা সত্ত্বেও। কিন্তু তারা বুঝতে পারছে তারা যদি আলাদা আলাদা ছাদের নিচে যদি থাকে, তাহলে তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে আবার সেই আগের ভালোবাসাটা চলে আসবে। তখন তারা কি করলো, আলাদা আলাদা ছাদের নিচে আসে বা আলাদা আলাদা ছাদের নিচে আসে, তখন তারা তাদের মধ্যে কি আছে, মানে সে আগের সম্পর্কটা তৈরি হলো। তাহলে এখন দেখেন কিভাবে মনে রাখবেন, a প্লাস b হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। আবার 2 নম্বর সূত্র হচ্ছে ডিমর্গান উপপাদ্য, a b হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এখন এই সূত্রটা আপনাদের এখানে যেরকম লাগবে সেম ভাবে সেটের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা কিন্তু আসে। ঠিক আছে, সো একবারে কিন্তু বুঝে যাবেন। তাহলে a প্লাস b হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট ডট b কমপ্লিমেন্ট, a ডট b হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এই দুটো শুধু শুধু মুখস্থ রাখবেন, এই কারণে পরীক্ষা যদিও বা কোনোদিন আসে নাই, কিন্তু পরীক্ষা যদি কোনো কারণে যদি বলে নিচের কোনটি ডিমর্গান উপপাদ্য, যাতে আনসার করতে পারেন সেজন্য বুঝিয়ে দিলাম। এবং যদি কোনো কারণে যদি 41তমতে যদি কোয়েশ্চেনটা যদি চলে আসে, ঠিক আছে, তাহলে আমার কথা তো সবার আগে মনে পড়বে, যদি কোয়েশ্চেন ডিমর্গান উপপাদ্য যদি চলে আসে কোনো কারণে, কারণ আমার কথা সবার আগে মনে পড়বে। ঠিক আছে, সূত্র মানে রাখলে হবে, না কিছু দরকার নেই। তাহলে মোটামুটি আমরা কি করছি, আমরা কিন্তু মোটামুটি ডিমর্গান উপপাদ্য পর্যন্ত আমরা বুলিয়ান অলজেব্রা প্লাস হচ্ছে ডিমর্গান উপপাদ্য আমরা কিন্তু শেষ করলাম। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা কাজ সেটা হচ্ছে আমরা এখন গেটগুলোকে আরেকটু ডিটেলসে পড়বো। এখন গেট ডিটেলসে পড়ার দরকার নাই, জাস্ট আমরা অন্যান্য গেটগুলো দেখবো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মৌলিক গেট, মৌলিক গেট, কারণ পরীক্ষা দিতে পারে নিজের কোনটি মৌলিক গেট, কারণ কোয়েশ্চেনটা মা বাপ নাই, যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে। তাহলে মৌলিক গেট হচ্ছে কয়টা, মৌলিক গেট হচ্ছে 3টি। কি কি, 1 নাম্বার অর গেট, 2 নাম্বার এন্ড গেট, অর্থাৎ এখন যা বর্ণনা করছে সবগুলো হচ্ছে মৌলিক গেট, 3 নাম্বার হচ্ছে নট গেট। এই 3টা হচ্ছে মৌলিক গেটের অন্তর্ভুক্ত। তাহলে মৌলিক গেটের অন্তর্ভুক্ত হচ্ছে কয়টা, 3টা, অর গেট, এন্ড গেট, নট গেট। অর এর কাজ কি যোগ করা, এন্ড এর কাজ কি গুণ করা, আর নট এর কাজ কি পরিপূরক করে দেওয়া। আরো গেট আছে, সেটা হচ্ছে সার্বজনীন গেট, সার্বজনীন গেট। এখন সার্বজনীন গেট কয়টি, সার্বজনীন গেট হচ্ছে 2টি। কি কি, একটা হচ্ছে নর গেট, 2 নাম্বার হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, সার্বজনীন গেট হচ্ছে 2টা, নর গেট আর হচ্ছে ন্যান্ড গেট। আরো 2টা গেট আছে, সেটা হচ্ছে বিশেষ গেট, বিশেষ গেট, সেটাও কিন্তু 2টি। কি কি, একটা হচ্ছে এক্সর গেট, 2 নাম্বার হচ্ছে এক্স নর গেট। জাস্ট আপনারা এগুলো খাতায় ভাবে লিখে রাখেন। সেটা হচ্ছে কি, মৌলিক গেট হচ্ছে 3টা, অর গেট, এন্ড গেট, নট গেট। সার্বজনীন গেট হচ্ছে 2টি, একটা হচ্ছে কি নর গেট আর একটা হচ্ছে কি ন্যান্ড গেট। আর বিশেষ গেট হচ্ছে 2টি, একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে কি এক্স নর গেট। এক্সর গেট মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্স নর মানে হচ্ছে এক্সক্লুসিভ নর। ঠিক আছে, এখন এগুলোকে সার্বজনীন গেট কেন বলা হয় এটা একটু করে বলে দিই। এগুলোকে সার্বজনীন গেট এই জন্য বলা হয় কারণ এই গেটগুলো দ্বারা, মানে এই নর গেট এবং ন্যান্ড গেট দ্বারা আমরা মৌলিক গেটে কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি। অর্থাৎ আমরা নর গেট এবং ন্যান্ড গেট দ্বারা আমরা মৌলিক গেটের ফলাফলগুলো বের করতে পারি, সেজন্য এগুলোকে বলা হয় সার্বজনীন গেট। বুঝতে পারছেন? তাহলে সার্বজনীন গেট বলার কারণ হচ্ছে কি, এই গেটগুলো দ্বারা আমরা মৌলিক গেটের ফলাফলগুলো বাস্তবায়ন করতে পারি, সেজন্য হচ্ছে মানে কি সার্বজনীন গেট। এটা আপনাদের আসবে না,
এটা হচ্ছে যারা মানে ইন্টারে আছে তাদের ক্ষেত্রে সাধারণত লিখতে হয় যে সার্বজনীন গেট কি ব্যাখ্যা করো। আপনারা শুধু মাথায় রাখবেন মৌলিক গেট 3টা, সার্বজনীন গেট 2টা, বিশেষ গেট হচ্ছে 2টা। ক্লিয়ার? জাস্ট একটু লিখে রাখেন। আটত্রিশতম একটা কোয়েশ্চেন আসছে, 38তম একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা একটু করে দেখিয়ে দিই। আচ্ছা কোয়েশ্চেনটা একটু পরে লিখি আমরা। ন্যান্ড অর্থাৎ সার্বজনীন গেটটা একটু দেখে আসি। হ্যাঁ, আমরা অর গেটটা লিখি আগে। অর গেটের সাথে মিল করান করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে অর গেটের সত্যক সারণীটা যদি লিখি এ বিটা, তাহলে এ বি এখানে হচ্ছে এ প্লাস বি পাবো আমরা। ঠিক আছে? তাহলে এখানে 0 প্লাস 0, 0 প্লাস 1, 1 প্লাস 0, 1 প্লাস 1। আপনারা কি দেখবেন? হ্যাঁ দেখবেন। তাহলে 0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান 1, 1 প্লাস 0 সমান 1, 1 প্লাস 1 সমান 1। অর্থাৎ অর গেটের কাজ কি ছিল? অর গেটের কাজ ছিল কোন একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। তাহলে কোন একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, সেটার গেট কি পেয়েছিলাম? সেটার গেট পেয়েছিলাম আমরা এরকম। ঠিক আছে? অর্থাৎ এখানে এ পাবো, এখানে বি পাবো, যোগ করলে হবে এ প্লাস বি, এ প্লাস বি। এখন আমরা আসি এটার সাথে মিলকরণ করে আমরা সার্বজনীন গেট নর গেট করব। এখন নর গেট মানে হচ্ছে অর প্লাস একটা নট গেট, অর্থাৎ অর প্লাস নট মিলে হচ্ছে নর গেট হয়। ঠিক আছে? তাহলে অর প্লাস নট মিলে একটা নর গেট হয়। ঠিক আছে? তাহলে আমরা সত্য সারণীটা একটু দেখে আসি। আমি এখানে বোঝার সুবিধাতে 4টা আঁকতেছি, নর্মালি 3টা হবে। এখানে এ বি, এখানে এ প্লাস বি, এখানে হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে 0 0 0 1 1 0 1 1। তাহলে আমরা অর গেটটা একটু আগে বের করছি, কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়। এটা অর গেটের ফলাফলটা লিখে ফেললাম। এখন দেখেন তো অর গেটের ফলাফলকে আমরা যদি নট গেটে প্রকাশ করি, নট গেট দিয়ে যদি প্রবাহিত করি, তাহলে আমাদের ফলাফলটা উল্টে যাবে না? তাহলে খেয়াল করেন, আমরা যখন যদি লিখি এখানে একটা অর গেট আঁকলাম, এখানে এ এখানে বি, তাহলে এখানে কি হবে? এখানে এ প্লাস বি হবে। এই চিত্র আর এই চিত্রের মধ্যে কোনো কিন্তু তফাৎ নাই সমীকরণে। তার মানে এখানে কি হবে? অর গেট আঁকলাম, একটা নট গেট যদি এখানে যদি বসিয়ে দিই, তাহলে নট গেটের কাজ কি? ফলাফল যা বের হবে তার উল্টাটা ফলাফল বের করবে। তাহলে আমরা কি করছিলাম মনে আছে? এখানে এ লিখলে আমরা নট গেট দিয়ে কি করতাম? এ কমপ্লিমেন্ট লিখতাম না? তাহলে এখানে এ প্লাস বি পাবো, সেটাকে উল্টা দিলে কি হবে? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে? তাহলে এটার এটা মিলছে কিনা? তাহলে আমরা এ প্লাস বি, অর্থাৎ অর গেটের ফলাফলকে আমরা নট গেট দিয়ে প্রবাহিত করলে আমাদের উল্টে যাবে। তাহলে আমরা সংজ্ঞা এবার জিনিসটা দেখে আসি। এখানে যদি 0 বসাই, এখানে যদি 0 বসাই, তাহলে 0 প্লাস 0 সমান 0 না? তাহলে 0 প্লাস 0 সমান 0 হবে। তাহলে 0টাকে নট গেট দিয়ে গেলে 1 হবে না? তাহলে এখানে 1 হবে। সেম ভাবে এখানে যদি করি 0 প্লাস 1 সমান কত? 0 প্লাস 1 সমান 1, কারণ কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। যেহেতু এখানে 1 আছে, তাহলে উল্টে গেলে কি হবে? নট গেট দিয়ে, অর্থাৎ একের পরিপূরক বা পরিপূরক যদি করি তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে 0 হবে। সেম ভাবে এখানে যদি কত করি, এখানে 1 করলাম, এখানে 0 করলাম, আমি এগুলাই লিখতেছি আসলে। তাহলে এখানে কত হবে? 1 প্লাস 0 সমান 1 আসবে। তাহলে 1 যেহেতু 0 আসবে। সেম এখানে 1 1 আসলে 1 আসবে, এখানে 0 আসবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো অর গেটে যে ফলাফলটা পাইছি, নর গেটের ফলাফলটা তার ঠিক উল্টাটা কিনা। অর্থাৎ অর গেটে যে ফলাফল পাইছি, নর গেটে তার ঠিক উল্টা। এখন প্রশ্নটা যদি এভাবে করে, প্রশ্নটা যদি আপনাকে এভাবে যদি করে, কোন একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? তাহলে আমরা প্রথম কোয়েশ্চেন করছিলাম কোন একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয় অর গেটে। এখন যদি কোয়েশ্চেনটা এভাবে করে, কোন একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? সেটা হচ্ছে নর গেটে। ঠিক আছে? কারণ কি অর গেটের বিপরীত হচ্ছে নর গেট। ক্লিয়ার? তাহলে আমরা এখন পেলাম। এখন এটার চিত্র কিন্তু আমরা এভাবে করছি, এটার চিত্র কিন্তু আরেকভাবে লেখা যায়। এটার চিত্র আরেকভাবে সহজভাবে লিখতে গেলে আমরা এভাবে লিখি, এই যে অর গেট লিখলাম, অর গেটের সাথে একটা পোটলা দিতে হয়, নট গেটের এই পোটলাটা শুধুমাত্র বসিয়ে দিব। ঠিক আছে? এটা কিন্তু কি হয়ে যায়? নর গেট হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আপনার কিভাবে হয়, ওই যে বললাম ইনপুট কোন একটা অর্থাৎ ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, মানে কোন একটা ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন জায়গায়? সেটা হচ্ছে নর গেটে। ক্লিয়ার?
এখান থেকে যদি বা কোয়েশ্চেনটা আসে নাই, না এখান থেকে কোয়েশ্চেন আসে নাই, কিন্তু দিতে পারে, কারণ আটত্রিশ মধ্যে কিন্তু আপনার ন্যান গেট দিয়ে করছে, তারপরে নর গেট দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমরা নর গেট গেল। তারপরে এবার আসেন আমরা অ্যান্ড গেট করি। অ্যান্ড গেট, অ্যান্ড গেট মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কত, এখানে এ, এখানে বি, এখানে হচ্ছে এ ইন্টু বি পাবো। তাহলে সেম ভাবে যদি লিখি তাহলে 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, তাহলে 0 ইন্টু 0 সমান 0, 0 ইন্টু 1 সমান 0, 0 ইন্টু 1 ইন্টু 0 সমান 0, 1 ইন্টু 1 সমান 1। অ্যান্ড গেটের সিস্টেম কি ছিল? অ্যান্ড গেটের সিস্টেম ছিল কোন একটা ইনপুট 0 হলে, কোন একটা ইনপুট 0 হলে আউটপুট কি হয়? 0 হয়। তাহলে আমরা পাইলাম, তাহলে এটা গেট ছিল কি? এটা গেট ছিল এই ধরনের, এখানে এ, এখানে বি, তাহলে এটা যেহেতু অ্যান্ড এর কাজ, তাহলে কি হবে? এ বি পাবো, তাহলে এ বি পাইছি। এবার হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড প্লাস একটা নট, তাহলে অ্যান্ড প্লাস নট মিলে কি হয়? ন্যান্ড গেট হয়। তাহলে সেম ভাবে আমরা যদি অর গেটের অর্থাৎ নর গেটের মতো যদি লিখি এখানে, তাহলে আমরা দেখি একটু এ বি, তাহলে এ বি, এ বি, আর এখানে হবে কত? এ বি হোল কমপ্লিমেন্ট, এ বি হোল কমপ্লিমেন্ট। তাহলে এখানে 0 0 0 1 1 0 1 1, তাহলে আমরা পাইছিলাম 0 0 1। আমরা জাস্ট অ্যান্ড গেটের ফলাফলটা লিখছিলাম। আবার দেখে আসি, অ্যান্ড গেট প্লাস এখানে একটা নট গেট বসিয়ে দেবো। তাহলে এখানে এ, এখানে বি, তাহলে এখানে যদি দেখেন 0 প্লাস 0, তাহলে 0 প্লাস বলতে 0 ইন্টু 0 সমান কত? 0 পাইছি না? তাহলে একটা নট গেট দিয়ে প্রভাবিত করলে 1 হবে, তাহলে এখানে 1 বসিয়ে দিব। আবার দেখেন 0 ইন্টু 1, তাহলে 0 ইন্টু 1 কত হবে? 0 আসবে, তাহলে এখানে কত আসবে? 1 আসবে, তাহলে এখানে 1 আসবে। আবার দেখেন 1 ইন্টু 0, 3 নাম্বারটা লিখি 1 ইন্টু 0, তাহলে 1 ইন্টু 0 সমান 0 হবে, 0 থাকলে 1 হবে। সেম ভাবে দেখেন 1 প্লাস 1 ইন্টু 1 সমান কত? 1 ইন্টু 1 সমান 1, তাহলে উল্টে লিখতে হবে 0 হবে, তাহলে 0 হবে। তাহলে দেখেন তো অ্যান্ড গেটের অর্থাৎ অ্যান্ড গেটের ফলাফলটার উল্টা হচ্ছে কি? নট গেট, এই ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের ফলাফলটাকে উল্টালে যেটা হবে সেটা হচ্ছে ন্যান্ড গেট। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসুন আমরা মুছে দিচ্ছি, এটা থাকুক। এখন একটা কোয়েশ্চেন আছে, একটি 38তম কোয়েশ্চেন, লজিক গেটে একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন যখন এর সব ইনপুট কত হয়? ইনপুট 0 থাকে। ঠিক আছে, তাহলে এখানে বলছে এই গেটটি সমান ক নাম্বার অপশন দিছে? এন্ড গেট। খ নাম্বার অপশন দিছে অর গেট। গ নাম্বার অপশন দিছে এক্সর গেট। ঘ নাম্বার অপশন দিছে ন্যান্ড গেট। তাহলে এখানে বলছে কোয়েশ্চেনটা বুঝেন, একটি লজিক গেটের আউটপুট কি হয়? 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। তাহলে একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট কি থাকে? 0 থাকে। তাহলে যখন এর সব ইনপুট 0 থাকে তখনই আউটপুটটা 1 হয়। পাইছেন এবার? তাহলে যখন এর সকল ইনপুট কি থাকে? সকল ইনপুট 0 থাকে, তাহলে সকল ইনপুট 0 পেলাম, তাহলে আউটপুট 1 হচ্ছে কখন? আউটপুট 1 হচ্ছে কিন্তু ন্যান্ড গেটে। এখন তাহলে বাকিগুলো নয় কেন? তাহলে অ্যান্ড গেটের সত্য সারণীটা দেখি, 0 ইন্টু 0 সমান 0 হয়। তাহলে এখানে বলছে কি সব ইনপুট 0 থাকলে আউটপুট 1 হয়। তাহলে অ্যান্ড গেটে কি হয়? অ্যান্ড গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট কিন্তু 0ই হয়। সো তাহলে আমার এটা উত্তর না। ঠিক আছে, অর গেটে সবগুলা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, আউটপুট কখনোই 1 হয় না, তাহলে এটা উত্তর না। ঠিক আছে, এক্সর গেটের ক্ষেত্রে সবগুলা ইনপুট 0 হলে আউটপুট 0 হবে, এটা আমরা এক্সর গেট দেখলে বুঝবো। ঠিক আছে, এক্সর গেট দেখলে আমরা বুঝবো, তাহলে এটা উত্তর হবে কি? ন্যান্ড গেট। পাইছেন এবার?
এটা 38তম কোশ্চেন আসছে। তাহলে একটি লজিক গেটের আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট কি থাকে 0 থাকে। ক্লিয়ার? আমাদের আরেকটা কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে আসে নাই, তো আমাদের আর পাইও নাই। তাহলে এখানে আমরা যদি বলি তাহলে হচ্ছে কি হবে, কোন একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয় কোন গেটে? এন্ড গেটে। এখন যদি কোশ্চেন করে কোন একটা ইনপুট 0 হলে আউটপুট 1 হয় কোন গেটে, সেটা হচ্ছে অর্থাৎ কোন একটা ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, তাহলে কোন গেটে? সেটা হবে NAND গেটে, কারণ AND গেটের বিপরীত। বুঝতে পারছেন? আবার তাহলে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, আমরা যদি সহজ ভাষায় যদি বলি কোন গেটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, জাস্ট 38তম কোশ্চেন আমরা জাস্ট একটু সহজ ভাষায় বলতেছি। তাহলে কোন গেটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু NAND গেট হবে आंसर। ক্লিয়ার? আসেন তারপরে টপিকগুলোতে, অর্থাৎ তারপরে জিনিসটাতে যাই, সেটা হচ্ছে আমাদের অর্থাৎ লাস্টের দিকে আছি আমরা বিশেষ গেটগুলো করব এখন। বিশেষ গেট, এখানে অনেক গেটের কিন্তু অনেকগুলো আছে, কিন্তু আমরা অত ডিটেইলসে যাব না। তাহলে দুইটার মধ্যে কি কি পাইছিলাম? আমরা পাইছিলাম একটা হচ্ছে XOR গেট, আরটা পাইছিলাম কি? আরটা পাইছিলাম XNOR গেট। ঠিক আছে? তাহলে বিশেষ গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে XOR গেট আর একটা XNOR গেট। XOR গেট মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে? এক্সক্লুসিভ অর গেট, এটাকে আমরা পরীক্ষা ভাবে বলতে পারে এক্স অর, এভাবে অপশন দিতে পারে। ঠিক আছে? যেটা আপনার কততমতে 37তমতে অপশন দিছিল এভাবে। তাহলে XOR গেট কিভাবে বুঝবো? XOR গেটের আমরা প্রথমে সত্যক সারণী দেখে আসব। এখান থেকে একটা সমীকরণ মাথায় রাখতে হবে, বড় করে আঁকি, এ বি এক্সক্লুসিভ বি। যেহেতু XOR গেট এক্সক্লুসিভ, সো আমাকে এ প্লাস, বা যেহেতু এক্সক্লুসিভ অর গেটের এক্সক্লুসিভ, তাহলে সেক্ষেত্রে কি করতে হচ্ছে? আমরা নর্মালি এ প্লাস বি জানতাম হচ্ছে অর গেট, যেহেতু এটা এক্সক্লুসিভ অর, সুতরাং আমরা কি করব? এটাকে এক্সক্লুসিভ করব, আর কিছুই না। দেখেন আমরা আগের মতো 0 0 0 1 1 0 1 1 দেখলাম। ঠিক আছে? এখন এখানে কি আসবে? এখানে উত্তর এখানে কি আসবে? এখানে আসবে 0, এখানে আসবে 1, এখানে আসবে 1, এখানে আসবে 0। আমরা মুখস্থ বাড়াই দিছি, আগের সমীকরণটা দেখা আসে তারপর বুঝাচ্ছি। এটার একটা সমীকরণ বেরোবে। সমীকরণ হচ্ছে আমরা তখন যে a প্লাস বি a ইন্টু বি করছি, তাহলে এটা সমীকরণ হচ্ছে কি? এটা সমীকরণ হবে a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট। এটা XOR গেটের সমীকরণ হচ্ছে a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এখন কিভাবে পাইছি দেখেন, এটা একটু জটিল হবে আপনাদের জন্য, কারণ এটা ডিপলি বুঝতে হবে। এখন বোঝার ক্ষেত্রে দেখেন, এখানে a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট, তাহলে এখানে কি করছি? এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই লাইনটা থেকে পরীক্ষা সরাসরি দিয়ে দিতে পারে। ঠিক আছে? ইনপুট সমান হলে ইনপুট অসমান হলে আউটপুট 1 হয়। কি বলছি? ইনপুট যদি অসমান হয় আউটপুট কি হবে? 1 হবে। তাহলে দেখেন তো, ইনপুট অসমান মানে হচ্ছে কি? ইনপুট দুটাই হচ্ছে 0 আছে, তাহলে আমার 0 আছে, 1 হয় না। ইনপুট একটা 0 আছে, একটা 1 আছে, তাহলে আমার আউটপুট 1 আছে। তাহলে দেখেন ইনপুট অসমান কিনা, মানে দুটো কিন্তু সমান, একই সংখ্যা না। আবার এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে অসমান আছে, তাহলে 1 করছি। আবার এটা দুটোই সমান, সেখানে আমরা 0 করছি। ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটা মাথায় রাখবেন, XOR গেটের জন্য এই জিনিসটা মাথায় রাখবেন, ইনপুট অসমান হলে আউটপুট 1 হয়। ঠিক আছে? তাহলে ইনপুট অসমান হলে আউটপুট 1 হয় কোন গেটে? XOR গেটে। কোশ্চেনটা কি দিছিল জানি? একটি দুই ইনপুট লজিক সেটে আউটপুট 0 হয় যদি এর ইনপুটগুলো সমান হয়। না, এটা এখানে না, এটা যদি বা কোয়েশ্চেনটা ভুল আসছিল, কিন্তু দেখাচ্ছে উত্তর ভুল দিয়েছে এটা। তাহলে কোন একটা ইনপুট যদি কি হয়? অসমান হয়, মানে ইনপুট যদি অসমান হয় আউটপুট 1 হয়, সেটা হচ্ছে XOR গেটে। এখন কিভাবে অসমান হয় দেখেন, আমরা এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটা আমাকে কিন্তু মুখস্থ লিখে, এই সমীকরণ আমাকে সত্যক সারণী কিন্তু বলে দিছে।
কিভাবে বলছে দেখেন, এটার ফলাফল 1 আছে না, এখন 1 আমরা পেতে গেলে কি করতে হবে, এটা জটিল চলে যাচ্ছে আসলে, আপনাদের জন্য আসলে বুঝবেন কিনা আমি জানি না, বুঝবেন কিনা আমি জানি না, ঠিক আছে, কারণ এটা আপনারা যেহেতু মানে এই জিনিসটা পড়েন নাই যারা, তারা কিন্তু বুঝবেন না, কারণ এটা এখন আমরা যেখানে গেছি বিশেষ গেটে, সেটা হচ্ছে সত্যক সারণী থেকে সমীকরণ বের করার নিয়ম যাচ্ছি, ঠিক আছে। কারণ এই সমীকরণটা যেহেতু আপনারা মুখস্থ করিয়েন, আমি তাও বুঝা দিচ্ছি, আপনারা মুখস্থ মানে এই সমীকরণটা আসলে কিভাবে পেয়েছি সত্যক সারণী থেকে আমি বুঝা দিচ্ছি, আপনারা মুখস্থ করেন, সমস্যা নেই। তাহলে দেখেন, আমরা যেহেতু এখানে পাইলাম, এখানে 1 পেলাম, এখানে যখন লজিক গেট করতে যাবো, লজিক গেট আমরা এতক্ষণ পর্যন্ত কোনো জায়গায় কিন্তু আউটপুট 1 গুলো দিয়ে কিন্তু কোনো সমীকরণ কিন্তু বের করি নাই, কিন্তু বিশেষ গেট থেকে, যখন এই বিশেষ গেট থেকে শুরু করে এরপরে যতগুলো গেট আসবে আপনাদের মানে আইসিডি গেটে যতগুলো গেট আসে সবগুলোতে কিন্তু সমীকরণটা কিন্তু মেইন, অর্থাৎ সমীকরণ ছাড়া কখনোই আপনি কিন্তু গেট আঁকতেও পারবেন না, গেট আপনি বেরও করতে পারবেন না। তাহলে এখানেও সেম, বিশেষ গেট থেকে আপনাকে সমীকরণটা কিন্তু ম্যান্ডেটরি বের করাটা। তাহলে সেটা আমরা কিভাবে বের করছিলাম, তখন আমাকে এই সমীকরণ বের করতে আমাকে অবশ্যই তখন আউটপুটের 1 গুলোকে কাউন্ট করতে হবে, আউটপুটের 1 গুলোকে কাউন্ট করতে হবে, বুঝতে পারছেন। তাহলে দেখুন আমরা যদি নরমালি যদি অর গেট করি 0 + 1 = 1, 1 + 0 = 1 পাই গেছি না নরমালি, তাহলে 0 + 1 = 1, 1 + 0 = 1 পাইছি, কিন্তু এটা হচ্ছে এক্সক্লুসিভ বার, এটা কিন্তু বিশেষ গেট। সো এখানে একটু জটিল আসবে, সেটা হচ্ছে কি যেহেতু বিশেষ, সেটা আমাকে এখন সমীকরণ বের করতে হবে। তাহলে দেখেন তো আমরা যদি এখানে যে লিখি, এখানে যদি বি লিখি প্লাস, যেহেতু যোগ করতে হবে দুইটাই, কারণ আমরা এখানে কি দেখেন, এই প্রথম এই সারিটা যদি করি, আমরা এই রোটাকে যদি করি 0 + 1 আছে, তাহলে এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে আমার ফলাফল কি পাওয়ার কথা, এখানে ইনটু আছে না, তাহলে 0 × 1 = কত, এখানে কিন্তু প্লাস নাই, দুটোর মধ্যে কিন্তু কোনো প্লাস নাই, 0 × 1 = আমার এখানে 0 হওয়ার কথা না, কিন্তু আসছে কত, উত্তর আসছে 1, তাহলে কিভাবে হয়েছে, তাহলে আমার এখানে উত্তর কিভাবে 1 হয়েছে, তাহলে উত্তর 1 তখনই করতে পারবো যখন আমাদেরকে এখানে একে কমপ্লিমেন্ট করব, তার মানে এর মান কত পাইছে, এর মান পাইছে 0, তাহলে এর মান যেহেতু 0 পাইছে, কমপ্লিমেন্ট করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না। তাহলে আবার দেখেন তো 1 × 1 = 1 হয়েছে কিনা, ঠিক আছে, এটা জটিল হয়ে গেছে, জটিল হয়ে যাচ্ছে। পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে দেখেন তো পরের গিয়াতে দেখেন, এখানে এই জিনিসটা যদি এখন যদি করি আমরা, এই জিনিসটাকে যদি করি, এর মান আছে কত, এর মান আছে 1, বি এর মান আছে 0, তাহলে a × b, তাহলে a × b, তাহলে 1 × 0 সমান হওয়ার কথা ছিল 0, কিন্তু ফলাফল আসছে কত আমার 1, তাহলে যেহেতু ফলাফল 1 আছে, আমাকে 1 বানাইতে হবে ফলাফল, তাহলে 1 কিভাবে বানাবো, 1 বানাইতে আমার তো ইনটু আছে, যোগ তো নাই, 1 + 0 হলে আমি 1 করতাম, কিন্তু আমার এই ইনটু আছে, তাহলে ইনটুকে আমরা যদি 1 বানাইতে চাই, আমরা কি করতে হবে, b কে আমার কমপ্লিমেন্ট করতে হবে না, তাহলে b কে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে কি 0 ছিল, সেটাকে আমরা 1 করলাম, তাহলে 1 × 1 = 1 আসছে। তাহলে দেখুন তো এবার প্রথম জায়গায় আমরা a কে কমপ্লিমেন্ট করছিলাম, সেজন্য a কমপ্লিমেন্ট b বসাইছি, পরেরটাতে b কে কমপ্লিমেন্ট করে আমরা 1 করছিলাম, সেজন্য b এর উপর কমপ্লিমেন্ট বসাইছি, এভাবে কিন্তু সমীকরণটা বের হয়েছে। জাস্ট আপনারা সত্যক সারণীটা এভাবে মাথায় রাখবেন যে ইনপুট অসমান হলে আউটপুট 1 হয়, সেটা হচ্ছে XOR গেটে, আর XOR গেটের সমীকরণ কি, a + b + ab সমান হচ্ছে a এক্সক্লুসিভ b, ঠিক আছে, আমরা এভাবে মনে রাখবেন শুধু। এখন গেটটা কিভাবে হয়, তার গেট হয় এরকম, কারণ এটা এক্সক্লুসিভ যেহেতু, সো গেটটা একটু চিনিয়ে রাখি, এটা হচ্ছে অর গেট, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এটা হচ্ছে অর গেট, যেহেতু এক্সক্লুসিভ, সো অর গেটের সাথে একটা এরকম টান দিলে এটা এক্সক্লুসিভ হয়ে যায়, তো এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের অর গেট। তার মানে অর গেট আঁকবেন, তার অর গেটের আগে একটা টান দিবেন, মানে এটা বাঁকা করে টান দিবেন, সেটা হচ্ছে কি, তখন সেটা হয়ে যাবে XOR গেট, ক্লিয়ার। এবার আসি XNOR গেট, এখানে কিন্তু সমীকরণ লাগবে, সমীকরণ বের করাটা আমি দেখাই দিব, সমস্যা নেই। তাহলে বিশেষ গেট যেহেতু দুইটা, এগুলো লেখা আছে, আসলে না লিখলেও চলতো, কিন্তু এটা একটু জটিল যদি প্রশ্ন করতে যাতে পারেন, এটা হচ্ছে এক্সক্লুসিভ নর, তাহলে এক্সক্লুসিভ নট যেহেতু আছে, তাহলে আমরা এখানে কি হবে, এখানে a, এখানে b, এখানে হবে a এক্সক্লুসিভ b, আর নর গেট কি ছিল, নর গেটের সমীকরণ ছিল a + b হোল কমপ্লিমেন্ট, তাহলে এখানে হোল কমপ্লিমেন্ট আছে, যেহেতু এক্সক্লুসিভ আছে সেজন্য এক্সক্লুসিভ লিখলাম। এবার আসি 0 0 0 1 1 0 1 1, তাহলে XOR গেটের বিপরীত গেট হচ্ছে XNOR গেট। XOR গেটের যেমন ধরেন অর গেটের বিপরীত কি, অর গেটের বিপরীত ছিল নর গেট,
সেম ভাবে XOR গেটের বিপরীত গেট কি? XOR গেটের বিপরীত গেট হচ্ছে XNOR গেট। ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত গেট। তাহলে XOR গেটে যেগুলো বের করছিলাম সেটা হচ্ছে XOR গেটে কি লিখছিলাম? ইনপুট অসমান হলে আউটপুট 1 হয়। এখানে লিখবো কি? ইনপুট সমান হলে আউটপুট 1 হয়। তাহলে উল্টাটা আমরা XOR গেটে পড়ছিলাম ইনপুট অসমান হলে আউটপুট 1 হয়, এখানে হবে কি? ইনপুট সমান হলে আউটপুট 1 হয়। ঠিক আছে, তাহলে ইনপুট সমান যেহেতু আছে, তাহলে 0 + 0 0 আর 0 আছে, তাহলে হচ্ছে সমান, তাহলে 1 করব। এটা অসমান আছে 0 করব, এটা 1 করব। বুঝতে পারছেন? তাহলে এটার সমীকরণ কি? এটার সমীকরণ হচ্ছে মুখস্থ করবেন। এটার সমীকরণ হচ্ছে মুখস্থ করবেন। তাহলে সমীকরণটা যদি লিখে দিই, সমীকরণ হচ্ছে a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট প্লাস ab, অথবা ab প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট, অথবা a এক্সক্লুসিভ b হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আবার আমরা দেখি, যেহেতু আমরা সমীকরণ পাবো, আমাদের এখানে 1 গুলোকে কাউন্ট করতে হবে, অর্থাৎ যতটা 1 পাবো সেগুলোকে কাউন্ট করবো। তাহলে যতটা 1 পাবো সেগুলোকে যদি কাউন্ট করি, তাহলে প্রথম আমরা এই 1টাকে নিয়ে কাজ করি। তাহলে আমাদের সমীকরণ পাচ্ছি কি? ab। তাহলে এর মান হচ্ছে 0, বির মানও 0 আছে, কিন্তু তাহলে ইনটু অবস্থায় আছে। ইনটু অবস্থায় হলে কি হয়? আমার 0 হওয়ার কথা, কিন্তু আমার আছে কত? 1। তাহলে আমরা যদি এখন ফলাফল যদি 1 বানাতে যাই, তাহলে কি করতে হবে? দেখেন তো, দুটোতে 0 আছে। তাহলে আমি যদি এখন যদি একে কমপ্লিমেন্ট করে যদি 1 করি, তাহলে আমাদের 1 × 0 = 0 হওয়ার কথা। তাহলে 1 আসছে, দুটোকে আমার কমপ্লিমেন্ট করতে হবে। দুটোকে কমপ্লিমেন্ট করে 1 বানালে শুধুমাত্র আমার 1 আসতেছে। তাহলে দেখেন তো, প্রথম সমীকরণ আমরা a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট পাইছি কিনা? পরের সমীকরণ প্লাস, যেহেতু এটা এক্সক্লুসিভ অর, সো এটা প্লাস দিলাম। পরে আমাদের ইনপুট হচ্ছে 2টা। এবার আমরা কাজ করব এটা নিয়ে। যেহেতু আমার কি আছে এখানে, এর মান 1 আছে, বির মানও 1 আছে, তাহলে ইনটু অবস্থায় আছে, তাহলে আমাদের সরাসরি আছে 1 × 1 = 1 পাই গেছি। তাহলে 1 × 1 = 1 পাইছি, তাহলে কোনো ঝামেলা নেই। সে আমরা এখানে কি করব? আমাদের সমীকরণ বুঝছেন? এবার আমরা সত্য সারণী দিয়ে কিভাবে বের করছি, কারণ আপনাদের তো পরীক্ষাতে আর বের করতে দিবে না। পরীক্ষাতে আপনাকে বের করতে দিবে। পরীক্ষায় যেটা করবেন, XNOR এর সমীকরণ হচ্ছে a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট প্লাস ab, অথবা ab প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট, অথবা a এক্সক্লুসিভ b হোল কমপ্লিমেন্ট। এভাবে মনে রাখবেন। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনটা কি জানি দিছিল? একটি দুই ইনপুট আউটপুট 0 হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। আউটপুট কি হবে? 0 হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। না, এটাও আসতেছে না। এটার অপশন মানে প্রশ্নই বলেছিল, আশা করি এটা মানে 37তম কোশ্চেনটা, এটা মিলে না। কিছু দিছিল না, উত্তর তো তখন আমরা তো করছিলাম। আর আমি একটু করে দেখি। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা লিখি। আমাদের আর কোনো গেট টেন নেই, এখানে আর কোনো গেট নিয়ে ঝামেলা নেই। আর আপনাদের মান নির্ণয় আসবে না, সো মান নির্ণয় যেহেতু আসবে না, এত টেনশনের দরকার নেই, শুধু বেসিক জিনিসগুলো পড়লে হবে। এখানে লেখা আছে একটি, মানে কোয়েশ্চেন যেটা আছে 37-এ যে কোয়েশ্চেনটা আছে, একটি 2 ইনপুট বিশিষ্ট লজিক সেটে আউটপুট, যেটি দিয়ে ফাঁকা দিছে আর কি, হবে যদি এর ইনপুটগুলো কি হয়? সমান হয়। তাহলে এই উক্তিটি কোন সেটের জন্য সত্য? এই উক্তিটি কোন সেটের জন্য সত্য? অপশন ক এন্ড গেট, অপশন খ নর গেট, অপশন গ XOR গেট, অপশন ঘ অর গেট। এখন আমরা দেখি উক্তিটা আসলে হয় কিনা। তাহলে প্রথম হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট একটা লজিক সেটে আউটপুট 0 হবে যদি এর ইনপুটগুলো যদি সমান হয়। তাহলে ইনপুট সমান হলে আউটপুট 0 হবে। কোথায় হবে? আমরা প্রথমে অ্যান্ড গেট দেখি। অ্যান্ড গেটে পাইছিলাম 0 সমান 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 0, 1। তাহলে এখানে কি বলছে? 2 ইনপুট বিশিষ্ট লজিক সেটে আউটপুট 0 হবে। তাহলে আউটপুট 0 পাচ্ছি হচ্ছে আমরা এই তিনটাতে। এটা যেহেতু না, এটা আমার বাদ। যদি এর ইনপুটগুলো সমান হয়, তাহলে এগুলো ইনপুট যদি সমান হয়, তো আমার কি হবে? 0 হবে বলছে না? তাহলে
একটি 2 ইনপুট বিশিষ্ট লজিক সেটে আউটপুট 0 হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। তাহলে এই ইনপুটগুলো সমান হলে আউটপুট 0 হচ্ছে। তাহলে আমার লজিক কার সাথে খাটে? অ্যান্ড গেটের সাথে কিন্তু খাটে, অর্থাৎ অ্যান্ড গেটের সাথে কিন্তু আমরা কিন্তু মিলতেছে, তো আমরা মিলতেছে নিয়ে নিলাম, ঠিক আছে? কারণ এগুলো মিলতেছে না সে আমার দরকার নেই, একটা তো মিলছে। এবার দেখি আমরা পরের যেটা আছে নর গেট। নর গেটের কাজ ছিল কি অর গেটের বিপরীত। তাহলে হচ্ছে আমরা জানি হচ্ছে 0 + 1 1 + 0 1 + 1। তাহলে আমরা এখানে পাইছিলাম কত? 0 + 0 1 1 1। তাহলে এটাকে উল্টা দিলে কত হবে? 1 0 0 0। তাহলে আবার এখানে দেখি, তাহলে কি বলছে? ইনপুট দুইটি কি হয় লজিক আউটপুট 0 হবে। আউটপুট 0 হচ্ছে, ঠিক আছে? আউটপুট 0 হচ্ছে যদি এর ইনপুট গুলো সমান হয়। তাহলে এটা না, আমাদের তো এটা হচ্ছে নর গেটের ফলাফল। তাহলে আউটপুট গুলো সমান কিন্তু ইনপুট গুলো সমান কিন্তু আউটপুট 0 হচ্ছে। তাহলে আমরা এখানে নর গেটও কিন্তু পাচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু নর গেটও পাচ্ছি, বুঝতে পারছেন? কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে ইনপুট গুলো কি, ইনপুট গুলো সমান কিন্তু আউটপুট কিন্তু 1 হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের দরকার হচ্ছে প্রশ্ন যে আমরা বের করতেছি। তাহলে আমরা কি পেলাম? আমরা প্রথম দুটো অপশনে কিন্তু সত্য পেলাম। আবার দেখি পরের অপশনটা, গ নাম্বার যেটা আছে এক্সর গেট। তাহলে এক্সর গেট কি ছিল? এক্সর গেট ছিল হচ্ছে আপনার 0, এখানে প্লাস টাচ দেওয়া যাবে না, 0 1 1 0 1 1। এভাবে ছিল আমরা পাইছিলাম অসমান হলেই কি পেতাম? 1 পেতাম, এখানে 0, ঠিক আছে? তাহলে আবার দেখি এটাও 0। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী দুইটা ইনপুট বিশিষ্ট একটি 2 ইনপুট বিশিষ্ট লজিক সেটে আউটপুট 0 হবে। তাহলে আউটপুট 0 হচ্ছে এই জায়গাটাতে আর হচ্ছে এই জায়গাটাতে যদি এর ইনপুট গুলো সমান হয়। এখন দেখেন এখানে এই জায়গায় দুটো ইনপুটেই সমান, তাহলে 0 পাচ্ছি। এখানেও 2 ইনপুট সমান, তাহলে 0 পাচ্ছি। তাহলে আমরা এটাও আনসার পাচ্ছি, ঠিক আছে? পরেরটাতে যাই। আবার পরেরটা তো হচ্ছে অর গেট। অর গেট তো একটু আগে করছিলাম, সেটা হচ্ছে কত? 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। তাহলে এখানে পাচ্ছি কত? এখানে একটা 0 পাচ্ছি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী মিলতেছে। কিন্তু এখানে গিয়েও কি গেছে? এখানে গিয়ে দুটো ইনপুট সমান হলে 1 আসতেছে। কিন্তু যখনই আপনাকে উত্তর এখানে আছে উত্তর, আমি যেটা করিনি আগে সেটা বলছি, ভুল হয়েছে। উত্তর এখানে আছে কেমনে দেখেন, আমার চারোটাই কিন্তু সূত্র, অর্থাৎ প্রশ্ন দিকে আমার চারোটাই কিন্তু শুদ্ধ হচ্ছে। কিন্তু যখনই আপনাকে বলবে কোনো একটা কিছুর সত্যতা বের করতে বলবে, তখন আপনাকে যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই জিনিসটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখেন আমরা যখন অ্যান্ড গেট পাইছিলাম তখন আমরা কি করছিলাম? 0 × 0 = 0 পাইছি, কিন্তু 1 × 1 = 1 পাইছিলাম। তাহলে দেখেন সমান হলে আমরা দুটো কিন্তু ফলাফল পেয়ে যাচ্ছি। তাহলে এটা কিন্তু আংশিক সত্য, যদিও এটা হচ্ছে, কিন্তু ইনপুট সমান হলে তো 1 হচ্ছে। তাহলে এটা এক্সাক্ট কিন্তু আমরা বলতে পারছি এটা সত্য, সরাসরি বলতে পারছি। যদিও সত্য একটা মিলছে, প্রশ্নের সাথে মিলছে, কিন্তু আরেকটা অপশনতে কি আছে? আরেকটা অপশনতে আমার উল্টে গেল, সমান হলে তো 1 হয়ে যাচ্ছে। নর গেটে কি পেয়েছিলাম? নর গেটে ছিল কি অর গেটের বিপরীত। তাহলে অর গেটে এখানে 1 ছিল, এখানে 0 হবে, 0 হবে, এখানে 0 হবে। তাহলে এখানে কি ছিল? কোন একটা ইনপুট নর গেটে ছিল কি? নর গেটে ছিল হচ্ছে কোন দুইটা ইনপুট 0 হলে একটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা মিলতেছিল না, সেটা তো না, এটা বের করছিলাম আমরা। ইনপুট গুলো সমান হয়ে বলছে, 0 তো বলে নাই। তাহলে ইনপুট গুলো সমান হলে আউটপুট 0 হচ্ছে, তাহলে এটা মিলতেছে। কিন্তু এখানে তো সমান হলে তো আমার 1 আসতেছে। তাহলে এটাও আংশিক সত্য। এটাও কি? এটাও আপনার আংশিক সত্য। কিন্তু আমরা এক্সর গেটে কি পেয়েছিলাম? অর গেট তো একটু আগে ব্যাখ্যা করছি, অর গেটটা হলেও কিন্তু হবে, কারণ অর গেটে এটার মতোই হবে। তাহলে আমরা কি করছিলাম? 0 0 0 1 1 0 1 1। তাহলে দেখেন তো এই জায়গায় আমরা কি পাইছিলাম ফলাফল? এই জায়গায় আমরা ফলাফল পাইছিলাম না, এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 0। তাহলে দেখুন তো এখানের মধ্যে দুটো কন্ডিশনে কিন্তু শুদ্ধ। এখানে ছিল একটা কন্ডিশন শুদ্ধ হলে আরেকটা ভুল হচ্ছিল, অর্থাৎ আংশিক সত্য ছিল। কিন্তু এই জায়গায় কিন্তু দুটাই শুদ্ধ। দেখেন তো দুটো আউটপুটেই সমান হলে, দুটো ইনপুটেই সমান হলে আউটপুট 0 হচ্ছে। তাহলে আমার প্রথম কন্ডিশন মিলছে। পরে দেখেন দুটো ইনপুটেই সমান, আউটপুট 0 হচ্ছে। তাহলে আমার এখানে দুটো কন্ডিশনেই শুদ্ধ। তার মানে এক্সাক্ট উত্তর হচ্ছে আপনার গ নাম্বারটা। বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা আমরা বলছি এক্সর গেট প্রশ্ন। তাহলে এক্সর গেটে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে বুঝতে পারছেন? মানে কোন জায়গা থেকে আপনার কোশ্চেনটা হয়েছে এখানে। মানে এটা কিন্তু আপনার 37তম মধ্যে কোশ্চেন আছে, মানে একটু ডিপলি কোশ্চেনটা করছে। যারা এক্সর গেটের সত্যক সারণী মনে রাখতে পারবেন না, তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা কিন্তু কঠিন হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আপনারা সত্যক সারণী অর্থাৎ যেগুলো লিখেছে সেগুলো যদি পড়েন, আশা করি আপনারা কোশ্চেন কিন্তু কমন, মানে যদি আসে আর কি গেট থেকে, তাহলে কোশ্চেন আশা করি কমন পাবেন।
এখন আপনাদের কিন্তু কি দিবেন, আপনাদের কিন্তু কোনো সমীকরণ অথবা মান নির্ণয় দিবে না, ঠিক আছে? মান নির্ণয় কিন্তু আপনাদের কিন্তু সাধারণত দিবে না, কারণ মান নির্ণয় দিতে গেলে যে বুলিয়ান অলজেব্রাগুলো লাগবে। তাহলে মান নির্ণয় যেহেতু আপনাদের আসবে না, সেহেতু আপনারা করারও প্রয়োজন নাই, আর মান নির্ণয় আসলে আপনারা অধিকাংশই পারবেন না, কারণ এখানে বুলিয়ান অলজেব্রাগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা আনসারগুলো করতে পারবেন, ঠিক আছে? তো বুলিয়ান যে 9টা লিখেছি ওই 9টা প্লাস ডি মর্গান উপপাদ্য সবকিছু মিলে আপনাকে কি আসতে হবে সমীকরণ, মানে মান নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে? অত ডিপলি আসলে কোয়েশ্চেন দিবে না, সহজ কোয়েশ্চেনই দিবে, মানে বেসিক থেকে কোয়েশ্চেনগুলো, বেসিক থেকে মোটামুটি জিনিসগুলো কিন্তু বুঝালাম, ঠিক আছে? এখন বলেন যে আপনারা জিনিসটা বলেন যে মানে আর কোনো ধরনের কোয়েশ্চেন, আমি মোটামুটি বিসিএস যে কোয়েশ্চেনগুলো আসছে অর্থাৎ 40তম পর্যন্ত ওগুলো কিন্তু আমি কিন্তু মানে ব্যাখ্যা করছি বা বলছি। এবং 37টা একটু 37-এর কোয়েশ্চেনটা একটু জটিল ছিল, মানে করতে একটু সময় লাগবে, কারণ আপনাকে 4টা অপশনে কিন্তু শুদ্ধ হচ্ছে, তখন আপনাকে মানে এক্সাক্ট আনসারটা বের করতে হচ্ছে, বুঝতে পারছেন? ওই যে আমরা ইংলিশের ক্ষেত্রে অ্যানালজি আছে না, অ্যানালজির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যখন ডাবল আনসার চলে আসে তখন আপনাকে একদম এক্সাক্ট মানে হচ্ছে তার ডিপলি কোয়েশ্চেনটা করতে হবে, ডিপলি কোয়েশ্চেনটা বের করতে হবে, তখন আপনাকে আরেকটা সম্পর্ক নিয়ে করতে হবে। তাহলে এই ধরনের কিছু কোয়েশ্চেন আপনারা পাবেন যেখানে আপনারা 2টা আনসার পাবেন, তখন 2টা আনসারের মধ্যে কোন আনসারটা একদম এক্সাক্ট আনসার, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার, তার আপনাকে সেটা কিন্তু আনসার করতে হবে, বুঝতে পারছেন? এই কোয়েশ্চেনটা হচ্ছে সেটার একটা উদাহরণ। তাহলে মোটামুটি যতটুকু পারলাম আপনাদেরকে লজিক গেট মোটামুটি পড়ালাম এবং লজিক গেট মোটামুটি শেষ করলাম, ঠিক আছে? আর এটা আমি আবারও বলছি, যারা নন সায়েন্সে আছেন তাদের জন্য বুঝতে একটু জটিল হবে, কারণ আপনারা যেহেতু এগুলো আগে পড়েন নাই। যারা মানে ইন্টারে বা আপনারা যারা ইন্টারে আইসিটি পড়ছেন তারা সাধারণত এখনো পর্যন্ত বিসিএস লেভেলে যায়নি, তারা হয়তো বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার হয়তো আছে, এরকম থাকবে। কিন্তু ইন্টার আইসিটি পরে আসতেন এরকম হয়তো বা কেউ নাই, হয়তো থাকতে পারেন যারা এখন হয়তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছে কিন্তু কোর্স করতেছেন, এমন হতে পারে অনেকেই অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট থাকতে পারে, তারা হয়তো বা করে আসতে পারেন। আর যারা করছেন তারা কিন্তু বুঝতে পারবেন, আর যারা করেন নাই তারা কিন্তু এগুলো বুঝতে একটু কষ্ট হবে। সো আপনারা কি করবেন, আপনার ভিডিওটা বারবার দেখবেন, ঠিক আছে? বারবার যদি ক্লাসটা করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে এই যে ডিপলি কোয়েশ্চেনগুলো আমি কিন্তু মোটামুটি আজকে মানে ডিপ কোয়েশ্চেনগুলো মোটামুটি বসে আর কিছু টেকনিক আপনাদেরকে শিখেছি। এখন সেই টেকনিকগুলো আপনারা কি করবেন, সেগুলো আপনারা যখন পড়তে বসবেন তখন সেই টেকনিকগুলো আপনারা কাজে লাগাবেন, ঠিক আছে? কাজে লাগালে আপনারা জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন, ক্লিয়ার? তাহলে মোটামুটি ক্লাস শেষ হলো, মোটামুটি যতটুকু বললাম বুঝলাম। পরবর্তীতে কোন টপিকে ক্লাস নেবো সেটা আমি জানাই দিব যে কোন টপিকের উপর আপনাদের ক্লাস দিব। আর আপনাদের মেবি যতটুকু বলছি সেটা হচ্ছে আপনাদের কিছু ক্লাস আমি এই জন্য দিব যাতে আপনাদের যাতে যেগুলো কঠিন বা কোয়েশ্চেন যে টপিকগুলো একটু কঠিন লাগে সেই টপিকগুলো দিব। এখন আইসিটির মধ্যে কিন্তু আর বোঝানোর মতো খুব একটা, বাকি সব হচ্ছে মুখস্থ বিদ্যা। এখন অনেকে আমাকে বলছিলেন যে অপারেটিং সিস্টেম নিয়ে বুঝাবেন, কারণ আপনি তো অপারেটিং সিস্টেমটা আপনি তো অপারেটিং সিস্টেম সেট আপ করতে যাবেন না যে আপনাকে আমি শেখাবো। অপারেটিং সিস্টেম হচ্ছে জাস্ট সেটা অপারেটিং সিস্টেমগুলো কি কি কোন সালে হয়েছে, কে কোনটা করছে, লিনাক্সের মানে আবিষ্কারক কে লিনাক্স করছে, কে ওপেন সোর্স কোনটা, বর্তমানে কোন অপারেটিং সিস্টেমটা হয়। আবার অনেকে বলছেন ভাইরাস নিয়ে বলতে, ভাইরাস বা এগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন। সো এগুলো থিওরিটিক্যাল জিনিসগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন। এগুলো জাস্ট আপনি ইনফরমেশন আপনি কি করবেন, কালেক্ট করবেন। এখানে আর কিছু ইনফরমেশন কালেক্ট করে শুধু মুখস্থ করতে থাকবেন, এখানে বোঝানোর কিছু নাই। আর বোঝানোর মধ্যে একটাই ছিল, সেটা হচ্ছে লজিক গেট ছিল। আর একটা আছে হচ্ছে সেটা হচ্ছে আপনার ওই যেটা আছে সেটা হচ্ছে ওই যে টপোলজি গুলো, মানে হচ্ছে কিছু টপোলজি আছে মানে বাস টপোলজি, ম্যাশ টপোলজি, ওখান থেকে সাধারণত কোয়েশ্চেন হয়, ঠিক আছে? অর্থাৎ রিপিটার, তারপর হচ্ছে আপনার ব্রিজ কি, এই ধরনের কিছু কোয়েশ্চেন আসলে সেটার উপর একটা ক্লাস নেবো, অর্থাৎ নেটওয়ার্কিং এর উপর একটা ক্লাস সাধারণত নেওয়া যায় চাইলে। তখন ওই ক্লাসটা নেন, তখন আপনাকে এখানে কিছু যেমন একটা কোয়েশ্চেন আসছিল, কত আমার ঠিক মনে নেই, ওখানে লেখা ছিল মোবাইলে কোন ধরনের যোগাযোগ মাধ্যম। ওখানে ছিল সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই জিনিসটা যারা বুঝতে পারেন তাদের জন্য আনসারটা কিন্তু সহজ এবং এটা সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? এখন যারা জানেন না তাদের জন্য তো সবই কঠিন, জানলে সবই সোজা। অর্থাৎ না জানলে অর্থাৎ জানলে শরবত, না জানলে পর্বত, কথা হচ্ছে সেটা। না, আপনি যদি জানেন তাহলে সেটা আপনার জন্য শরবতের মতো, আর যদি না জানেন সেটা আপনার কাছে সেটা পর্বতের মতোই মনে হবে, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর যেহেতু সময় নেই আপনারা একটু জলদি পড়েন। আর আজকে নতুন রুটিন দিছি, নতুন রুটিনটা আগামী দিন থেকে কিন্তু নতুন রুটিনটা ফলো হবে, যদিও পড়া একটু বেশি এবং পড়া কিন্তু পড়তে হবে। আর পড়াটাকে যতটুকু আপনাদের কাছে সহজে মানে সহজভাবে বলা যায় বা সহজভাবে বোঝানো যায় বা সহজভাবে আপনাদের করিয়ে দেওয়া যায় সবকিছুই করবো, সমস্যা নেই। শুধুমাত্র পড়তে থাকেন আর আমার জন্য দরকার আমাকে কিন্তু কি করতে হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।